ওকে, তো হচ্ছে আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন, আর হচ্ছে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার ভাবে জিনিসটা হচ্ছে একটু জানাবেন মেসেজের জি, মাধ্যমে। সম্পূর্ণ দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, ক্লিয়ার। থ্যাংক ইউ। তো হ্যালো বিজনেস লিডার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে সেশনটা আমরা, আমাদের যে ভীষণ সেশনটা আছে সেটা হচ্ছে, কারণ আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় শেখানো হবে, যেখানে আপনার ব্যবসাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনি। তো প্রথমে বলেন আজকের সেশনগুলোতে আমরা কি কি দেখবো, আর কিভাবে কুরিয়ার ইন্টিগ্রেশন করবেন, অর্থাৎ ওয়েবসাইটের সাথে কুরিয়ার কোম্পানির যে যুক্ত করবেন আপনারা, সেটা কিভাবে করবেন এবং কিভাবে সঠিকভাবে পার্সেলটা বুকিং করবেন। আর দেখানো হবে হচ্ছে কিভাবে সাপ্লায়ার পার্সেস ম্যানেজ করতে হবে, যাতে আপনার ব্যবসার পণ্য সংগ্রহের কাজ সহজ হয়, এবং কিভাবে ইনভেন্টরি ম্যানেজমেন্ট করবেন, যাতে সব সময় আপনার স্টক আপডেট থাকে এবং ভুল সমস্যার সুযোগ না থাকে আর কি, কোনো ধরনের ভুল বা সমস্যার সুযোগ না থাকে। এই টপিকগুলো আপনার ব্যবসাকে আরো প্রফেশনাল পরিচালনা করতে সাহায্য করবে। তাই সবাই হচ্ছে মনোযোগ দিয়ে সেশনটা দেখবেন, আর যে ধরনের কোশ্চেন গুলো আপনাদের মনে আছে বা আসবে সেই ধরনের কোশ্চেন গুলো কাইন্ডলি একটু নোট করে রাখবেন। আমরা শেষে যখন হচ্ছে কিউএনএ সেশনটা করব, তখন আপনাদের থেকে কোশ্চেন গুলো নিয়ে যে ধরনের সমস্যাগুলো আপনারা ফেস করছেন বা কোথাও বুঝেননি সেই জিনিসগুলো বললে সেই জিনিসগুলো পুনরায় আপনাদেরকে দেখাই দিব। আর হচ্ছে আপনাদের যাদের যেই ধরনের সমস্যাগুলো হচ্ছে মানে ওয়েবসাইট তৈরি করতে যেয়ে বা ওয়েবসাইট পরিচালনা করতে গিয়ে, সেগুলো হচ্ছে একটু নোট করে রাখেন। আমরা শেষে যখন হচ্ছে কিউএনএ সেশনটা করব, তখন আপনারা এগুলো বললে আমরা জিনিসগুলো হচ্ছে একে একে সমাধান দিয়ে দিব ইনশাল্লাহ। তো এখন হচ্ছে কুরিয়ার ইন্টিগ্রেশনের যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আপনাদেরকে আমাদের রিফাত ভাই দেখাবেন। তো রিফাত ভাই, আপনি হচ্ছে স্ক্রিনটা শেয়ার দিয়ে শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। জি ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? জি, আচ্ছা, আজকে মূল টপিকটা হচ্ছে আমরা কিভাবে ওয়েবসাইটের সাথে কুরিয়ারটা ইন্টিগ্রেশন করব, এবং হচ্ছে আমরা কিভাবে ওয়েবসাইট থেকে কুরিয়ারে আপনার পার্সেল গুলো এন্ট্রি দিব, আর হচ্ছে এপিআই গুলো কিভাবে বসাবো এই বিষয়ে আমি দেখাবো লাইভ। তো আমি আমার এই স্ক্রিনটা শেয়ার করতেছি, এখানে একটু দেখবেন ভাইয়া। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি, জি। আচ্ছা, ঠিক আছে। এটা হলো আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ড। তো এখানে আমাদের হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে যে কুরিয়ার চার্জটা অ্যাড করতে হবে। কিভাবে এটা অ্যাড করব আমরা সেটা দেখে নিই। আচ্ছা, আমার এখানে করা আছে সবকিছুই। তো এখানে ফ্রি শিপিং, ফ্ল্যাট রেট, তারপর হচ্ছে আমার যে ম্যানুয়াল চার্জ গুলো এখানে আমরা বসাই নিতে পারি। আর যারা হচ্ছে রেট বাই ওয়েট অনুসারে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি কুরিয়ারে, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের 2 কেজি ওভার বা 1 কেজি 500 গ্রাম এরকম প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে আমরা কি রকমের চার্জ করতে পারি সেটা এখানে ম্যানুয়ালি বসাই নিতে পারি। এরপর থানা জেলাটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। ইনসাইড ঢাকা হচ্ছে ইনসাইড ঢাকার ভিতরে শুধু ঢাকাটা আমরা অ্যাড করে দিব। আর হচ্ছে আউটসাইড ঢাকা যেটা আছে এখানে আমরা ডেলিভারি চার্জটা অনেকে 120 টাকা নিয়ে থাকি বা 130 টাকা নিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমরা এখানে ম্যানুয়ালি চার্জটা বসায় নিব। এরপরে হচ্ছে যে আপনার এরিয়া গুলো সিলেক্ট করে দিতে হবে আপনার আউটসাইড ঢাকা, না তো আপনার হচ্ছে ডেলিভারি চার্জ গুলো অ্যাড হবে না। তো আমার এখানে বেশ কিছু সিলেক্ট করা আছে। তো এখন আমি আপডেট করে দিলাম। দেওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে আপনি যখন প্রোডাক্ট আপলোড করবেন ওখানে ডেলিভারি টাইপ অবশ্যই অনেকে ফ্ল্যাট রেট দিয়ে রাখেন, যার কারণে হচ্ছে যে প্রোডাক্ট যখন অর্ডার করেন তখন দেখেন যে 100 টাকায় শো করতেছে, আদার্স কোনো চার্জ অ্যাড হচ্ছে না। যে আপনার ঢাকা সিটির ভিতরেও 100 টাকা দেখাচ্ছে, ঢাকা সিটির বাইরেও সেম চার্জটাই দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা সবসময় রেট বাই ওয়েট এটা সিলেক্ট করে রাখবেন, যাতে হচ্ছে যে আপনার ঢাকা সিটির বাইরে এবং ঢাকা সিটির ভিতরে আলাদা আলাদা চার্জ কাউন্ট হয়। তো এখন হচ্ছে আমরা এখানেই পেয়ে যাব অ্যাড চার্জের নিচে দেখেন অ্যাড কুরিয়ার এপিআই। তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে পাঠাও কুরিয়ারটা সেট আপ করবো। তো আমি এখানে ক্লিক করলাম, আমার এরকম একটা ইন্টারফেস আসবে যে পাঠাও ডিটেলস, ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, ক্লায়েন্ট ইমেল, ক্লায়েন্ট পাসওয়ার্ড, স্টোর আইডি, স্টোর নেম, স্টোর কন্ট্যাক্ট নাম্বার। এগুলো আমার হচ্ছে একুরেট যেটা আছে, আমি পাঠাও যেটা দিয়ে লগ ইন করি ক্রেডেনশিয়াল যে জিমেল পাসওয়ার্ড, এটা আমার সঠিক দিতে হবে। যদি আমি ভুল দিয়ে থাকি সেক্ষেত্রে পাঠাও কুরিয়ারে এন্ট্রি দেওয়া যাবে না। তো ফার্স্ট এসে আমার কাজ হচ্ছে আমি স্ট্যাটাস বাটনটা ওপেন করব।
এরপর হচ্ছে আমার মার্চেন্ট প্যানেলে চলে যাব। এখানে পাঠাতে লগ ইন করার পরে এই ইন্টারফেসটা আসবে। আসার পরে আমার মূল কাজ হচ্ছে এখন স্টোরে যাব। আমার এখানে দুইটা স্টোর ক্রিয়েট করা আছে। জাস্ট আমার হচ্ছে ফার্স্ট স্টোর হচ্ছে পরেরটা, এটাই নিচ্ছে আমি। তো আমার স্টোর আইডিটা আগে নিতে হবে। নেওয়ার পরে আমি এখন ওয়েবসাইটে যাব, যার পরে আমার স্টোর আইডিটা বসালাম। এরপরে স্টোর নেম, এটা হচ্ছে আমি যখন এডিট অপশনে যাব তখন হচ্ছে যে আমার এখানে স্টোর নেম, তারপরে কন্টাক্ট নাম্বার সবকিছু আমি এখান থেকে পেয়ে যাব। আমি এখান থেকে নিয়ে নিচ্ছি স্টোর নেম, কন্টাক্ট নাম্বার, তিনটা জিনিস আমি নিয়ে নিলাম। এখন হচ্ছে আমার এখানে যে আমি পাঠাতে লগ ইন করি ওইখানে কোন জিমেলটা ইউজ করতেছি এবং কি পাসওয়ার্ড দিচ্ছি এটা একুরেট ভাবে দিতে হবে। তো আমি হচ্ছে আমার জিমেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এখন হচ্ছে ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, এই দুইটা আমরা কোথায় পাবো? তো এখান থেকে আমরা এই যে আমাদের যে হচ্ছে মেন আইকন যেটা আছে এখানে ক্লিক করব, ডেভেলপারস এপিআই এখানে যাবো। তারপরে যে জেনারেট ক্রেডেনশিয়াল, তো এখানে ক্লিক করলে আমার হচ্ছে ক্রেডেনশিয়াল দুইটা ওপেন হয়ে যাবে। এই যে ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট। তো হচ্ছে আমি এটা কপি করলাম, কপি করার পরে ক্লায়েন্ট আইডির জায়গায় বসালাম। এরপরে হচ্ছে যে সিক্রেটটা নিলাম আমি, বসালাম। দেন হচ্ছে এখন আপডেট করলাম, আপডেট হয়ে গেল। এখন আমি হচ্ছে পাঠাও ড্যাশবোর্ডে যাব, যার পর একটা রিলোড দিব। এখানে ওয়েবহুক ইন্টিগ্রেশন, এটা আমাদের মূলত কাজ হচ্ছে আমাদের প্রোডাক্টটা পাঠাতে দেওয়ার পরে যে ট্র্যাকিংটা হয় যে কোন পজিশনে আমার পার্সেলটা আছে, তো এটা দেখার জন্যই হচ্ছে যে ওয়েবহুক ইন্টিগ্রেশন করতে হয় পাঠাওয়ার সাথে। তো আমি হচ্ছে এটা করে নিব এখন। এই যে এখানে আমার কল ব্যাক ইউআরএল এবং সিক্রেটটা দিয়ে দেবো, এটা আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করা আছে। এই যে আমাদের সেকেন্ড যে লিঙ্কটা দেওয়া আছে এটা আমরা বসাবো, এখানে দিলাম। এখন সিক্রেটটাও আমরা আমাদের ড্যাশবোর্ডে পাবো। এই যে ওয়েবহুক সিক্রেট, এটা নিলাম। নেওয়ার পরে হচ্ছে যে আমি এখানে বসাই দিলাম। তারপরে এই যে অ্যাড ওয়েবহুক, এখানে যে কোনো নতুন অ্যাকাউন্ট, যার কারণে হচ্ছে যে একটু প্রবলেম থাকতে পারে। তো আপনাদেরটা এখানে সাকসেসফুল আসবে স্ট্যাটাস। তারপরে হচ্ছে যে দেখবেন যে ভ্যালু সোল্ড বি এক্স। আমাদের এই লিঙ্কটা জাস্ট দরকার হবে, ঠিক আছে? এই লিঙ্কটা নিব, নেওয়ার পরে হচ্ছে যে এই যে ওয়েবহুক ইন্টিগ্রেশন সিক্রেট এখানে আমরা বসাই দিব। বসানোর পরে আপডেট করে দিব। দেন আমাদের হচ্ছে পাঠাও সেটআপ ডান। এখন আমরা একটা এন্ট্রি দিয়ে দেখি যে এন্ট্রিটা যাচ্ছে কিনা। যে এখানে আমার এই পার্সেল গুলো আছে, তো আমি একটা ম্যানুয়াল অর্ডার দিয়ে থাকি। এই যে অর্ডারটা চলে আসলো। এখন আমার হচ্ছে এটা ফার্স্ট কাজ হচ্ছে স্ট্যাটাস চেঞ্জ করা। ফার্স্ট আমি হচ্ছে স্ট্যাটাসটা চেঞ্জ করে নিচ্ছি। রেডি টু ডেলিভারিতে নিতে হবে, আপডেট করলাম। তো আমার রেডি টু ডেলিভারিতে 12টা প্রোডাক্ট দেখাচ্ছে। তো এটা হচ্ছে এখান থেকে আমি কুরিয়ারে দিব, পাঠাও স্টোর আপডেট। যে আমার পাঠাও
আইডিটা ক্রিয়েট হয়ে গেছে, এটা অটোমেটিকলি আমার হচ্ছে যে এসে চলে গেছে কুরিয়ারে। Very good. এই যে আমার অর্ডারটা এখানে চলে আসছে পাঠাও কুরিয়ারে। তো এইভাবে আমরা হচ্ছে পাঠাও কুরিয়ারটা সেট আপ করে নিব। এরপর হচ্ছে যে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটের সাথে স্টেট ফার্স্ট কুরিয়ারটা অ্যাড করব। স্টেট ফার্স্ট আমার এখানে আছে, তো আমাদের ড্যাশবোর্ডটা এরকম থাকবে। অ্যাড কুরিয়ার, এই যে পাঠাও সেটআপের নিচে দেখবেন যে হচ্ছে যে আপনার স্টেট ফার্স্ট কুরিয়ার ডিটেলস। এখানে জাস্ট আমরা এপিআই কে এবং সিক্রেট কে দুইটা দিয়ে স্ট্যাটাস বাটনটা অন করলে আমাদের স্টেট ফার্স্টটাও ইন্টিগ্রেট হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা এখানে যাব, যার পরে মূল কাজ হচ্ছে মোর সিটিং এ আমরা ক্লিক করব। এরপরে যে এপিআই সেক্টরটা আছে এখানে গেলে আমাদের যখন নতুন একটা অ্যাকাউন্ট থাকবে কোনো কিছু এখানে শো করবে না। তো আমরা হচ্ছে ক্রিয়েট এপিআই কেস, তো আমরা হচ্ছে এখানে দিলাম, এখন কোনো কিছু শো করতেছে না। যখন আমি রিলোড দিব, রিলোড দিয়ে ঢুকবো, সেক্ষেত্রে আমার এখানে ক্রেডেনশিয়াল গুলো শো করবে। এই যে চলে আসছে। তো আমার এপিআই কে এটা আমি কপি করলাম। এরপর হচ্ছে যে বসালাম পরে সিক্রেটটা আমরা নিয়ে আসলাম। আসার পরে সিক্রেট কেও বসাই দিলাম, স্ট্যাটাস বাটনটা অন করলাম, অন করার পরে আপডেট করে দিলাম। দেন হচ্ছে এটা আমাদের এখন ইন্টিগ্রেট হয়ে গেছে। এখন আর আমাদের স্টেট ফার্স্ট কুরিয়ার ইন্টিগ্রেট করতে আর কোনো কিছুর দরকার নাই। এখন আমরা এখান থেকে এই অর্ডার গুলো হচ্ছে যে আমরা স্টেট ফার্স্টে ডিরেক্টলি দিতে পারি এখান থেকে। যে কুরিয়ার অপশন এখানে স্টেট ফার্স্ট চলে আসছে, ঠিক আছে। তো আমাদের যেহেতু লাইভ ওয়েবসাইটটা, তো আমরা এটা এন্ট্রি দিলাম না। এন্ট্রি ওই পাঠাতে আমি যেভাবে দিছি আপনারা সেম ভাবেই করবেন। তো আপাতত আজকে হচ্ছে কুরিয়ার ইন্টিগ্রেশন এবং হচ্ছে কিভাবে ডেলিভারি চার্জটা অ্যাড করবেন এই বিষয়গুলো দেখানো হয়েছে। তো এখন আমাদের যে পার্সেস ইনভেন্টরি বা অন্যান্য যে বিষয়গুলো এগুলো নিয়ে হুরাই ভাই আপনাদের দেখাবেন এবং হচ্ছে যে বুঝিয়ে দিবেন, ধরে ধরে বুঝিয়ে দিবেন। তো আপনারা হচ্ছে যে হুরাই ভাই শুরু করেন আপনি। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ থেকে আমাদের সুযোগ দেওয়ার জন্য। আমাদের আমি জাস্ট হচ্ছে যে পারচেজ ইনভেন্টরি বা সাপ্লায়ার যাওয়ার আগে ওকে, আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনারা? জি, শুনতে পাচ্ছি। আমি জাস্ট হচ্ছে পারচেজ ইনভেন্টরি বা সাপ্লায়ার্স যাওয়ার আগে একটু বলে দিই যে আপনাদের আসলে কুরিয়ার এপিআই ইন্টিগ্রেশনটা কেন লাগবে। হ্যাঁ, ভালো হইতো যদি একটা কুরিয়ার এপিআইটা আমরা কিভাবে কাজ করি সেটা আরেকটু ডিটেলসে দেখানো হলে। তারপর আমি জাস্ট বলি আজকে আপনাদের যদি এরপরেও যদি কোনো কোয়েরি থাকে, আসলে এটার গুরুত্ব কি। ফর এক্সাম্পল ধরেন আপনি আপনার একটা বিজনেস লিডার্স হিসেবে আপনারা কাজ করতেছেন, হয়তো বা 1-1.5 মাস পরে আপনাদের প্রতিদিন ধরেন 20টা বা 30টা বা ধরেন 100 অর্ডারই থাকলো। এখন 100 অর্ডার যদি থাকে, আপনি আসলে এই 100 অর্ডারকে কিভাবে আসলে প্রসেস করবেন, কাস্টমারের এন্ডে পৌঁছাবেন, ডেলিভারিটা কিভাবে দিবেন। স্ক্রিনশট অফ। সো এই যে 100 অর্ডার যদি থাকে, এটাকে আসলে আপনি কাস্টমারের কাছে কিভাবে পৌঁছাবেন? আপনি কি সবগুলা কি ম্যানুয়ালি কি লিখে লিখে হাতে লিখে লিখে পৌঁছাবেন? এখন ধরেন আপনি ম্যানুয়ালি লিখলেন, যে ফর এক্সাম্পল যে আপনি ম্যানুয়ালি বিষয়টাকে ডিল করবেন, ম্যানুয়ালি লিখলেন। ম্যানুয়ালি লিখলে আসলে কি কি প্রবলেম হতে পারে? প্রথমত যে আপনি অ্যাড্রেস গুলা ভুল দিতে পারেন, আপনার ফোন নাম্বার ভুল হইতে পারে, ইরর হইতেই পারে, হিউম্যান সাইডে ইরর হয়। তো এই যে যদি ইরর হয়, আপনি যদি 100টা প্রোডাক্ট ডেলিভারি দেন, আপনার যদি 100টার মধ্যে যদি 5টা বা ধরেন 10টাতে যদি কোনো না কোনো মিস্টেক থেকে যায়, এইটা একই সাথে যে যে কাস্টমার প্রোডাক্টটা নিচ্ছে তার জন্য যেমন ভোগান্তি, একই সাথে আপনার বিজনেসের জন্য লস, তাই না?
সো এই প্রবলেমটাকে সলভ করার জন্য এই যে হিউম্যান এরর গুলা, আমি যখন একটা অর্ডার যখন হচ্ছে যে কুরিয়ারে ইন্টিগ্রেট করে দিব, কুরিয়ারে যখন অ্যাসাইন করে দিব, তখন আমি যদি হচ্ছে জিনিসটাকে যদি আমার অটোমেটেড হয়ে যায়, যে আমি জাস্ট হচ্ছে একটু অ্যাসাইন করে দিলাম, তো ওই অ্যাসাইন করে দিলে তাহলে দেখেন পুরো প্রসেসটা অটোমেটেড হয়ে যাইতেছে, আপনার এখানে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই কমে যাচ্ছে কিন্তু। সো এটা হচ্ছে একটা প্রথম বেনিফিট যে আপনি আসলে কুরিয়ার এপিআইটা কেন ইন্টিগ্রেট করবেন। তো হিউম্যান এররটাও যেহেতু সলভ হয়ে যাবে, এটাও একটা বেনিফিট। দেন হচ্ছে যে আপনার রিয়েল টাইম ট্র্যাকিং এর যে ব্যাপারটা, আপনি যদি হচ্ছে যে কুরিয়ারে যদি প্রপারলি ইন্টিগ্রেশন না থাকে, এপিআই যদি ইন্টিগ্রেশন না থাকে, তাহলে আসলে কাস্টমার প্রপারলি আসলে তার রিয়েল টাইম ট্র্যাকিংটাকে করতে পারবে না। এখন কাস্টমার যদি রিয়েল টাইম ট্র্যাকিং না পায়, কাস্টমার ধরেন ফর এক্সাম্পল আপনি একটা কোন একটা ফুটওয়্যারের কোন একটা অর্ডার দিচ্ছেন, বা ফুটওয়্যার বাদ দিলাম, আমি কোন একটা শাড়ি অর্ডার দিচ্ছে কোন একজন কাস্টমার। কারণ কাস্টমারের কোনো কারণে শাড়িটা আর্জেন্ট দরকার, এখন সে কিন্তু যদি তার কাছে রিয়েল টাইম ট্র্যাকিং এর ব্যবস্থাটা যদি থাকে, তাহলে কিন্তু সে খুব সহজেই ট্র্যাকিং করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমার প্রোডাক্টটা চলে আসতেছে, আমার ডেলিভারিতে দিয়ে দিছে, আচ্ছা ডেলিভারিতে দিয়ে দিছে, আমি হয়তো 1-2 দিনের মধ্যে পেয়ে যাবো। কিন্তু সেম জিনিসটা যদি কাস্টমার যদি রিয়েল টাইম ট্র্যাকিংটা যদি না পায়, তখন কি করবে কাস্টমার হচ্ছে যে আপনাদের অফিসে হচ্ছে যে ফোন দিবে। আপনি যদি ছোট টিম হয়ে থাকেন, যেহেতু আমরা ছোট ছোট বিজনেস এখন শুরু করতেছি, একটা ছোট টিম হয়ে গেলে ধরেন আপনাকে যদি দিনে 10টা কাস্টমার যদি এই কারণে ফোন দেয় যে ভাই আমার প্রোডাক্টটা কোথায় বা কিরকম, আসলে আপনি ডেলিভারি দিচ্ছেন কিনা, ধরেন 5টা কাস্টমারের ফোন দিল, এই যে অ্যাডিশনাল যে একটা হ্যাসেল তৈরি হবে, এই হ্যাসেলটা যদি আপনি কুরিয়ার এপিআই তে ইন্টিগ্রেট করে, কুরিয়ার এপিআই তে যদি প্রপারলি ইন্টিগ্রেট করেন, এই হ্যাসেলটা আপনাকে আর বিয়ার করতে হবে না। তখন এই হেসেলটা থেকে আপনি মুক্তি পাবেন। আপনি হচ্ছে যে আপনার একই সাথে এই হেসেলটা তো শুধু আপনার অপারেশনাল কস্ট বাড়াই দিবে না, আপনার অপারেশনাল কস্ট বাড়াবে, দেন হচ্ছে যে আপনার ইফিসিয়েন্সি কমাই দিবে, আপনার প্রত্যেক দিনের ডেলিভারি যতগুলো দিতে পারতেন সেই গ্রাউন্ডটাও অনেকটা কমে যাবে। সো সব মিলিয়ে আপনার জন্য ক্ষতিকর। তো এই জায়গাটা সলভ করে হচ্ছে যে কুরিয়ার এপিআই ইন্টিগ্রেশন। দেন আমি যদি আরেকটু বলি, আপনার কুরিয়ার এপি ইন্টিগ্রেশনটা যদি থাকে, আপনার স্টক আপডেট গুলো হয় প্রপারলি হয়ে যায় অটোমেটিক্যালি। তো সেটা নিয়ে আপনাকে হচ্ছে যে খুব বেশি প্রবলেম হইতে হবে না। কোনো কারণে যদি কোনো অর্ডার যদি ক্যান্সেল হয়ে যায়, সেই অর্ডার ক্যান্সেল হয়ে গেলে সেটা হচ্ছে যে অটোমেটিক্যালি হচ্ছে আপনার মেকানিজমটা এরকম ভাবে কাজ করে যে আপনার ওই অর্ডার ক্যান্সেল হয়ে গেলে ওইটা আপনার স্টকে আবার চলে আসে। সো এই জিনিসটাও আপনি বেনিফিট পাবেন, আপনার অপারেশনাল কস্ট কমে যাবে কুরিয়ার এপি ইন্টিগ্রেটেড থাকলে। দেন হচ্ছে যে আপনার রিফান্ড এন্ড রিটার্ন ম্যানেজমেন্টের যে ইস্যুস গুলো হয়, যদি ধরেন আপনার প্রপারলি যদি আপনি কুরিয়ার এপি ইন্টিগ্রেশনটা না থাকে, রিয়েল টাইম ট্র্যাকিং না থাকে, কাস্টমারের এন্ডে থেকে অনেক সময় অনেক রিফান্ডের ইস্যু হতে পারে, রিটার্নের ইস্যু হতে পারে। তো ওই যে ইস্যুস গুলো হবে, ওই ইস্যুস গুলো থেকে আপনি হচ্ছে যে মুক্তি পাবেন। সো আমি যদি আরেকটু বলি, এন্ড দেন দিন শেষে আসলে কি হয়, যখন হচ্ছে কাস্টমার এন্ড থেকে কাস্টমার যদি কোনো প্রবলেম ফেস করে, স্বাভাবিকভাবেই কাস্টমারের হচ্ছে যে ট্রাস্ট ইস্যুস তৈরি হবে আপনার ব্র্যান্ডের প্রতি। সে হচ্ছে যে পরবর্তীতে আপনার ব্র্যান্ডে বা আপনার ওয়েবসাইটে একটা অর্ডার করার আগে সে আসলে চিন্তা করবে যে আসলে আমি অর্ডার করবো কি করবো না, তারা তো আসলে প্রপারলি ডেলিভারি দিচ্ছে না, তাদের আমি অর্ডার গুলা ট্র্যাক করতে পারতেছি না। কিন্তু এই যে একটা প্রবলেম, আপনি একটা কমন যে প্রবলেম গুলো আপনাদের সাথে বললাম আমি, এই প্রবলেম গুলো থেকে আপনাকে হচ্ছে যে মুক্তি দিবে হচ্ছে কুরিয়ার এপিআইটা যদি আপনি প্রপারলি ইন্টিগ্রেট করেন। সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। রিফাত ভাই হচ্ছে যে জিনিসগুলোকে দেখাইছে, তারপরেও হচ্ছে যদি কোনো কারো যদি কোনো কনফিউশন থাকে, আমাদের ক্লাসটা আবার রিপিট করতে পারেন। সেকেন্ড হচ্ছে যে এরপরেও যদি কোনো ইস্যুস থাকে, আমাদের ওয়েবসাইটে আপনি যদি ডেমোতে যান, ডেমোতে গেলেও হচ্ছে যদি কুরিয়ার এপি ইন্টিগ্রেশনে কোনো ঝামেলা হয়, আপনার অ্যাডমিন প্যানেলেই হচ্ছে এটা ভিডিও দেওয়া আছে, কিভাবে ডেলিভারি চার্জ অ্যাড করতে হবে সেগুলো নিয়ে বলা আছে। আমি হচ্ছে যে খুব কুইকলি, মানে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে রিলেটেড আবার করতে পারেন, আপাতত এখন কোশ্চেন নিচ্ছি না, আমি খুব কুইকলি হচ্ছে যে আপনাদের সাপ্লায়ার্স পারচেজেস এবং ইনভেন্টরি যে ম্যানেজমেন্টটা আছে সেটাতে যাচ্ছে। সো আশা করি আমাকে আপনারা সবাই শুনতে পাচ্ছেন, তাই না? জি, শোনা যাচ্ছে। ওকে, আমরা জাস্ট সেম ভাবে আজকে যখন আপনাদের সাথে কথা বলতেছি যে সাপ্লায়ার পারচেজেস বা ইনভেন্টরিটা, আমি জাস্ট একটু স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, তাই না? জি, পাচ্ছি।
ওকে, এখন দেখেন আমরা কেন সাপ্লায়ার বা পারচেসেস বা ইনভেন্টরিটা ইউজ করব। আজকে ধরেন আমি এই একজন কাস্টমার, হ্যাঁ, আমি একজন কাস্টমার হিসেবে অর্ডার করতেছি। আপনি দেখেন আমি যখন একটা জামদানি শাড়ি অর্ডার করতেছি, জামদানি শাড়ি আমি ব্ল্যাকে যাচ্ছি, দেখেন আমার এখানে একটা কি দিছে, আউট অফ স্টকে একটা মেসেজ দিছে, দেখতে পাচ্ছেন। এখন আমি যদি হচ্ছে রেডে যাই তাহলে কিন্তু আমার ইন স্টক দেখাচ্ছে। এখন ধরেন রেডের আমি এলে যাচ্ছি, এলে গিয়ে আমি দেখেন কয়টা প্রোডাক্ট নিতে পারবো, এই যে দেখেন ক্যান নট অ্যাড মোর, অনলি 5 আইটেমস অ্যাভেলেবল। আপনারা আমার স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছেন সবাই। সো এই যে ফিচারগুলো আপনি দেখলেন, এই ফিচারগুলো আসলে আপনার জন্য কি বেনিফিট দিবে, বা এই ফিচারগুলো না থাকলে কি ধরনের প্রবলেম হয়, বা ইনভেন্টরিটা না থাকলে কি ধরনের প্রবলেম হয়। আপনাকে আপনাদের জানার জন্য একটু বলে রাখি, আপনারা অবশ্যই জানেন এই বিষয়গুলো। ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইটসেলফ একটা বিগ বিগ প্ল্যাটফর্ম। মানে এখানে আসলে বেশ কিছু ভালো ভালো অর্গানাইজেশন আছে যারা বেশ ভালো পেমেন্টের মাধ্যমে হচ্ছে যে ভালো একটা পেইড মেকানিজমের মাধ্যমে তারা হচ্ছে যে ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাকে সাপোর্ট দিয়ে থাকে। বিভিন্ন ভালো ইন্টারন্যাশনাল বেশ কিছু প্ল্যাটফর্ম আছে। ইনভেন্টরি কিন্তু মানে নিজেই একটা অনেক বড় প্রোডাক্ট। সো তারপরেও আমরা আসলে আমাদের এই স্টোরেজ আসলে কতটুকু ইনভেন্টরিকে ইন্টিগ্রেট করছি সেটা হচ্ছে আমরা বলবো আপনাদেরকে আস্তে ধীরে আজকে বলবো। এখন এই ইনভেন্টরি ম্যানেজমেন্টটা আসলে কি করে। আপনি যখন একটা ই কমার্স বিজনেস চালাচ্ছেন, শুধু ই কমার্স বিজনেস না, যে কোনো বিজনেসের ক্ষেত্রে যদি ইনভেন্টরি ম্যানেজমেন্ট থাকে, সেক্ষেত্রে ধরেন ফর এক্সাম্পল আজকে আপনি হচ্ছে কোন একটা মেডিকেল ফার্মাসিউটিক্যালস গেলেন, হ্যাঁ, মেডিকেল ফার্মাসিউটিক্যালস কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কি করে যে এই ওষুধটা আছে কিনা। আগের দিনে কি ছিল, আগের দিনে মেকানিজমটা ছিল এরকম যে আপনি যাইতেন, হয়তো বা নতুন কোনো ছেলে থাকলে তাকে একটা ওষুধ খুঁজে পেতে অনেক সময় লাগতো। তারপরে যদি এক্সপিরিয়েন্সও থাকতো তারপরে তাকে ওষুধগুলো দেখে বের করতে হইতো, বের করে ম্যানুয়ালি তাকে সবগুলো জিনিস হচ্ছে চেক করতে হইতো। আপনারা সবাই নিশ্চয়ই হচ্ছে ওষুধ কেনাকাটা করছেন ফার্মেসি থেকে। বাট এখনকার সিনারিওটা দেখেন, লাস্ট কয়েক বছরের সিনারিওটা দেখেন, এখন আপনি একটু ভালো কোনো ফার্মাতে যদি যান, লাস্ট ফার্মা, তারপর হচ্ছে আরো বেশ কিছু ফার্মা আছে, ওরা জাস্ট কি করে যে আপনার প্রোডাক্টটা আছে কিনা স্টকে সেটা দেখার জন্য ওরা জাস্ট হচ্ছে ওদের যে সফটওয়্যার মেকানিজম আছে সেখানে হচ্ছে যে ক্লিক করে দেখে দেন যদি ওষুধটা না থাকে বা যদি আইটেমটা যদি না থাকে তাহলে বলে স্যার এই মুহূর্তে আমাদের কাছে নাই, আপনি অন্য কোনো ব্রাঞ্চে দেখতে পারেন বা বাইরে দেখতে পারেন। সো তাদেরকে কিন্তু দেখেন এখন কিন্তু ম্যানুয়ালি গিয়ে প্রত্যেকটা সেলফ কিন্তু তাদেরকে চেক করতে হচ্ছে। তো ইনভেন্টরির কাজটা হচ্ছে মূলত যে আপনি খুব সহজেই আপনার সফটওয়্যারের মানে আপনার বিজনেসে আপনার সিস্টেমে কতগুলো প্রোডাক্ট আছে, সেই জিনিসগুলোকে কতগুলো স্টকে আছে, আপনাকে পুরো মেকানিজমটা আপনাকে দেয়। সো আমাদের ইনভেন্টরিতে আমরা বেশ কিছু R&D আমাদের এই লম্বা সময় আমরা যখন বিভিন্ন বিজনেসের সাথে, অনেকেই আমাদের থেকে ওয়েবসাইট নিয়েছেন, তাদের বিজনেস গুলোতে আসলে কি কি প্রয়োজন হয়, কিভাবে আমরা বিজনেস গুলো রান করি, ইনভেন্টরিটা কিভাবে রান করলে হচ্ছে যে বিজনেসের জন্য ভালো হবে, এই বিষয়গুলো বেশ কিছু R&Dর মাধ্যমে আমরা বেশ কিছু ফিচার নিয়ে এসেছি। মূলত এই ফিচার গুলার বাইরে খুব বেশি বাংলাদেশ কনটেক্সটে দরকার হয় না, তারপর যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সেটা নিয়ে আবারও কাজ করব। ডেফিনেটলি আমাদের কন্টিনিউয়াস প্রসেসে কাজ চলতে থাকে। তো আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই যে আমাদের আসলে কি কি জিনিস আছে। এই যে আমি আপনাকে ধরেন আমাকে 5টা প্রোডাক্টের পরে আমি আর কোনো কিছু অর্ডার করতে পারতেছি, এই যে ক্যান নট অ্যাড মোড দেখাচ্ছে, বা আমি এটাকে কমাইলে অর্ডার করতে পারতেছি, বা ধরেন আমি ব্ল্যাকে গেলে কোনো সবকিছু আমাকে আউট স্টক দেখাচ্ছে, এটা আসলে কিভাবে আমাদের সিস্টেমে কাজ করে সেই ব্যাপারটা আমি একটু ক্লিয়ারলি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আমাদের মূলত হচ্ছে 3টা জিনিস লাগে একদম ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য। একটা হচ্ছে যে আমাদের সাপ্লায়ার্স লাগে। সাপ্লায়ার্স এর পরে হচ্ছে যে কোনো একটা সাপ্লাই না থাকলে আমি আসলে কার থেকে কিনতেছি সেটা তো আমাকে ইনপুট দিতে হবে, তাই না। আমি কোনো একটা প্রোডাক্ট কোনো একটা কোম্পানি থেকে নিতেছি, সেই কোম্পানির ডিটেলসটা বা সেই কোম্পানির ইনফরমেশন গুলো লাগে। দেন আমার যখন সাপ্লায়ার্স গুলোকে আমি অ্যাড করবো, আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা আমাদের প্রোডাক্টের সেকশনে থাকে, প্রোডাক্টের একদম নিচে এই যে সাপ্লায়ার, পারচেসেস এন্ড ইনভেন্টরি। আমি আপনাদেরকে আমাদের ইনভেন্টরি লিস্ট একটু দেখাই নি। দেখেন আমাদের ইনভেন্টরি লিস্টটা জাস্ট হচ্ছে যে এইভাবে কাজ করতেছে। ওকে, ইনভেন্টরি লিস্ট একটু দেখেন, যে ইনভেন্টরি লিস্ট আমাদের এখানে জামদানি শাড়ির কতগুলো ইনভেন্টরি আছে। যেমন একেবারে এখানে হচ্ছে যে রেড এক্সেল সাইজের কোনো কিছু নাই, সাইজটা হচ্ছে যে আমরা জাস্ট র্যান্ডমলি বসাইছি, এটা আপনাদের ক্লাসেই আমরা কাজগুলো করছিলাম, প্রোডাক্টগুলো অ্যাড করছিলাম। দেন হচ্ছে যে এসএস ওয়াটার বটল এতে কতগুলা স্টকে আছে সেই জিনিসটা আমরা দেখাইছি। দেন হচ্ছে ক্যাজুয়াল শু, দেন হচ্ছে টেস্টিং শার্ট 1 আমরা জাস্ট টেস্ট পারপাজে কতগুলো স্টক আছে সেই জিনিসগুলো এখানে দেখাইছি। এখন দেখেন, এবং একই সাথে আমাদের একটা ইনভেন্টরি সামারিও আমরা দেখাচ্ছি। এখন কথা হচ্ছে আমরা কি ইনভেন্টরিটা এখানে অ্যাড করি, আমাদের ইনভেন্টরিটা কিন্তু এখানে এসে আপনাকে ম্যানুয়ালি অ্যাড করতে হচ্ছে না। ওকে, ম্যানুয়ালি অ্যাড করতে হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদেরকে প্রথমে সাপ্লায়ার দেখতে হবে।
তো আমাদেরকে প্রথমে সাপ্লায়ারে যেতে হবে, আমাদেরকে সাপ্লায়ার সেট করতে হবে। সাপ্লায়ার্স থেকে যদি কোনো সাপ্লায়ার এক্সিস্ট করে, যেমন আমরা এখানে আদি ফ্যাশন রাখছি, অ্যাপেক্স লেদার রাখছি, রোহিণী স্টাইলস রাখছি, সরি দেন হচ্ছে আমরা যারা লাইফ স্টাইলস রাখছি, আমরা মোটামুটি বেশ কিছু সাপ্লায়ারকে আমরা এখানে অ্যাড করেছি। দেন হচ্ছে যে আমরা অ্যাড সাপ্লায়ার্সে আমরা জাস্ট একটা সাপ্লায়ার এখানে অ্যাড করে দেখাবো সাপ্লায়ার অ্যাডের জন্য আসলে কি কি দরকার হয়। সো আমাদের ধরেন আমরা একটা র্যান্ডমলি দিলাম, ধরেন আমরা এখানে একটা নাম দিলাম। আপনাদের এখানে কারোর যদি বিজনেসের কথা বলেন, যে কারোর বিজনেস আছে, এরকম কোনো কিছু আছে কিনা, কারোর একটা জাস্ট বিজনেসের নাম বললাম। মিনহাজ ভাই আপনি বলতে পারেন, নুরজামান ভাই আপনার বিজনেসের নামটা জাস্ট একটু বলেন। dgmx.com। জি। আমি জাস্ট নামটা নিলাম, আমি হচ্ছে যে ভাইয়ের একটা নাম্বারও নিয়ে নিলাম। আমাদের জাস্ট 11 ডিজিট পর্যন্ত এখানে নেবে। আপনি যদি চাই যে ভাইয়ের ব্র্যান্ডের একটা লোগো আমরা ইউজ করব, সেটাও আমরা নিয়ে নিতে পারি। আমাদের এখানে আমরা একটা লোগো নিয়ে নিলাম। ফর এক্সাম্পল এইটা একটা লোগো হিসেবে নিয়ে নিলাম আর কি, জাস্ট র্যান্ডমলি একটা লোগো নিলাম। তাদের অ্যাড্রেসটা ধরেন তারা হচ্ছে যে পাবনা থেকে রান করে, আমি জাস্ট আপনার মতন করে অ্যাড্রেসটা দেবো এবং তাদের স্ট্যাটাসটা আমি অন করে দিলাম। দেন আমি পাবলিশ করে দিলাম। দেখেন আমার এখানে সাপ্লায়ার লিস্টে কি হয়েছে, dgmx.com পাবলিশ হয়ে গেছে। তো আপনি চাইলে সাপ্লায়ার্সকে এডিট করতে পারবেন, তার কোনো ইনফরমেশন যদি আপনার প্রয়োজন হয় তাকে আপনি স্ট্যাটাসটাকে ক্লোজ করে দিতে পারবেন। এটাকে আপডেট করে দিলে ক্লোজ হয়ে যাবে, অফ হয়ে গেছে। তো আমি আপাতত অন করে দিলাম, মানে স্ট্যাটাসটা অফ হয়ে গেলে তার থেকে আপনি আসলে কোনো জিনিস কিনতে পারবেন না। সো দেন হচ্ছে যে আমি সাপ্লায়ার্স আমি অ্যাড করে ফেললাম। তো সাপ্লায়ার্স অ্যাড হয়ে যাওয়ার পরে আমি আসলে কোনো একটা সাপ্লায়ার থেকে আমি কোনো একটা প্রোডাক্ট কিনবো। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, পারচেস মিন্স হচ্ছে কেনাকাটা করা, আর সাপ্লায়ার্স মিন্স হচ্ছে যার থেকে আমি প্রোডাক্টটা কিনতেছি। সো আমি পারচেজ লিস্টে গেলাম, দেখেন আমার অনেকগুলো পারচেজ লিস্ট আছে এখানে। সো একটা বিষয় একটু খেয়াল করেন, পারচেজ লিস্টের স্ট্যাটাসটা যখন হচ্ছে আমার রিসিপ্ট হয়ে যাবে, তারপরে আপনি কিন্তু চাইলেও এটাকে কোনো কিছু আর করতে পারবেন না। মানে এটাকে যে আপনি কোনো কিছু আপডেট করবেন, কোনো কিছু আপগ্রেড করবেন, কোনো কিছু ডিলিট করে দিবেন, এই মেকানিজমটা কিন্তু আপনার জন্য নয়। মানে একবার যদি আপনি পারচেজের স্ট্যাটাসটাকে ক্লিয়ার করেন, তো আমি ওইটা দেখাচ্ছি যে পারচেজটা কিভাবে করতে, দেন আবার আপনি দেখতে পারবেন। আপনি জাস্ট এখানে দেখেন আমাদের এখানে সবগুলো পারচেজের স্ট্যাটাসটাকে আমরা রিসিভ করছি। আমাদের একটা দুটা ক্যান্সেলও আছে, ক্যান্সেল থাকলে আমরা সেটাকে হচ্ছে যে আমাদের ইনভেন্টরিতে অ্যাড হবে না। আপনি চাইলে হচ্ছে যে ক্যান্সেল করে দিতে পারবেন। সো আমরা একটা পারচেজ আপাতত আগে অ্যাড করে দেখাই। সো আপনাকে অ্যাড পারচেজ ডিটেলসে এখন শুরুতে যদি যান, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে। এই যে আপনি দেখেন সাপ্লায়ার যদি অ্যাড না করতেন, তাহলে কিন্তু আপনার পারচেজে কিন্তু এদেরকে পাইতেন না, dgmx.com কে আপনি কিন্তু পাইতেন না। তার মানে আগে আপনাকে অবশ্যই সাপ্লায়ার সেট করতে হবে। অ্যাড করার পরে আপনি তার থেকে না কিনতে পারবেন। এখন আপনার প্রোডাক্ট পারচেজ করবেন কিন্তু আপনার সাপ্লায়ারই নেই, তাহলে তো আপনি প্রোডাক্ট পারচেজ করবেন। সো ধরেন আমি dgmx.com থেকে কোন একটা প্রোডাক্ট কিনবো, দেন আমাকে আমার এখানে মোটামুটি 5টা প্রোডাক্ট আছে। আপনারা যদি দেখেন ওয়েবসাইট আমরা যে কাজটা করেছি, সেখানে টোটাল আসলে 5টা প্রোডাক্ট আছে। তো সেই 5টা প্রোডাক্ট আমি 5টা প্রোডাক্ট থেকে এখানে বলে দিচ্ছি যে কোনো একটা বা মাল্টিপল প্রোডাক্ট আমি নিতে পারবো। ফর এক্সাম্পল ধরেন আমি এইখানে হচ্ছে যে জামদানি শাড়িটাই আরো কিনবো, একদম জামদানি শাড়িটা। দেখেন আমার অলরেডি হচ্ছে যে রেড এম সাইজের 9টা আছে, রেড এল সাইজের 5টা আছে অলরেডি আমাদের স্টকে, রেড এক্সেল এর কোনো কিছু নাই, পিঙ্ক এম এর কোনো কোনো 10টা আছে, বাট বাকিগুলোর কোনো প্রোডাক্ট নেই। তো আমরা দেখেন জাস্ট হচ্ছে যে একটা প্রোডাক্ট আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আপনাকে এইখানে হচ্ছে যে আপনি যদি সরাসরি এখানে পারচেজে যান হবে না, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে যে এইখানে আগে অ্যাড করতে হবে। তো আপনি অ্যাড করে নিলেন, দেখেন আপনার সাপ্লায়ার্স অ্যাড হয়ে গেছে। দেন হচ্ছে যে আপনি এখানে চাইলে আরো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন আপনার মতন করে এই সাপ্লায়ার্স থেকে। সো দেখেন আপনার এখানে ছবিগুলো দেখাচ্ছে, সবকিছু দেখাচ্ছে। এখন ধরেন আপনি দেখেন এই যে আপনার কিন্তু ওল্ড স্টক, আগে যে স্টকটা ছিল সেটা কিন্তু 9টা 5টা 10টা এগুলো কিন্তু দেখাচ্ছে। ফর এক্সাম্পল আপনি এখানে রেড এম এর জন্য যে প্রাইসিংটা আছে, ধরেন আপনি 15,000 টাকা দিয়ে রেড এম এর জন্য এখান থেকে শাড়িগুলো কিনতেছেন, আপনার কোয়ান্টিটি ধরেন 5টা, ঠিক আছে। এবং আমি হচ্ছে ব্ল্যাকের 16,000 টাকার প্রাইসিং আমি কিনলাম হচ্ছে 10টা শাড়ি, এবং ব্ল্যাকের কিন্তু আমাদের আগে কোনো স্টক ছিল না। সো আমি পারচেস করতেছি।
এখানে একটা প্রবলেম হচ্ছে যেটা, ধরেন আপনি এই প্রোডাক্ট গুলো যদি না কিনেন, হ্যাঁ, আপনি এগুলো কিনলেন, ধরেন হইতে পারে এরকম যে আপনি এখানে আসলেন, জাস্ট হচ্ছে যে অ্যাড পারচেজ দিয়ে দিলেন। দেখেন আপনি যখন অ্যাড পারচেজে ক্লিক করবেন, আপনাকে বলে দিবে প্লিজ ফিল ইন অল রিকোয়ার্ড ফিল্ডস, অ্যাট লিস্ট ওয়ান ভেরিয়েশন মাস্ট হ্যাভ ভ্যালিড প্রাইস এন্ড কোয়ান্টিটি ফর জামদানি শাড়ি। এই যে আপনি জামদানি শাড়ি যে সিলেক্ট করছেন, এর জন্য লিস্ট আপনাকে একটা ফিল্ডের প্রাইস এবং কোয়ান্টিটি নিতে হবে। আপনি যদি দুইটা যদি না দেন, তাহলে আপনি এটা পাবেন না। যেমন ধরেন আমি এখানে 15,000 টাকা দিলাম, তারপরে আমি দিলাম না। এই যে দেখেন আপনাকে মেসেজটা কি দিছে, এটা একটু দেখেন, লিস্ট ওয়ান ভেরিয়েশন মাস্ট হ্যাভ ভ্যালিড প্রাইস এন্ড কোয়ান্টিটি ফর জামদানি শাড়ি, মানে আপনাকে ওই জিনিসটা হচ্ছে যে পাইনি। সো আমি 15,000 টাকায় ধরেন 5টা জামদানি শাড়ি দিলাম, এবং মানে আমাকে লিস্ট হচ্ছে একটা ফিল আপ করতেই হবে। আমি এখানে 2টা নিলাম, ব্ল্যাক মেমে হচ্ছে যে আমি ধরেন 16,000 টাকায় 10টা জামদানি শাড়ি আমি নিলাম। সো আমি এখন অ্যাড পারচেজ দিই, দেখেন আমার অ্যাড পারচেজ কিন্তু নিয়ে নিছে। এখন দেখেন এই অ্যাড পারচেজ আমি করলাম, আপনি কিন্তু মনে রাখেন যে আমি লাল 5টা জামদানি অর্ডার করছি, আগে 9টা ছিল, এবং কালো হচ্ছে যে 10টা জামদানি অর্ডার করছি। তাহলে তো আমার বাই ডিফল্ট হচ্ছে আমার ইনভেন্টরি আপডেট হয়ে যাওয়ার কথা। সো আমি যদি ইনভেন্টরি একটু ভিজিট করি, দেখেন আসলে কি আপডেট হয়েছে। এখন দেখেন আমার ইনভেন্টরি কিন্তু আপডেট হয়নি। আপনি ভালো করে দেখেন, আমার রেড জামদানি 9টা ছিল, সেটাই আছে। আমার পিঙ্ক জামদানি আগে ছিল 10টা, আমার ব্ল্যাক জামদানি, ব্ল্যাকের এম সাইজ আমি 10টা অর্ডার করেছিলাম, বাট আমি কিন্তু সেটা পাইনি। এবং আমার এখানে কিন্তু দেখেন, আমি যখন ইনভেন্টরিতে আসি, আমার এই যে রেড এম সাইজের যে শাড়ি আছে সেটার জন্য 20,000 টাকা আমি নির্ধারণ করছি। আমি পিঙ্কের এম সাইজের যেটা আছে সেটার জন্য 25,000 টাকা, ব্ল্যাকের এম সাইজের জন্য সেটা, ওইটা আমাকে দেখাচ্ছে। এখানে কিন্তু আমার পার্চেজের প্রাইস দেখাচ্ছে না। আমি 10,000 টাকা দিয়ে কিনছি, সেটা কিন্তু দেখাচ্ছে না। আমি 15,000 টাকা দিয়ে কিনছি, সেটা কিন্তু দেখাচ্ছে না। এইখানে আমাকে আমার সেলিং প্রাইসটা দেখাচ্ছে। আমি যখন পার্চেজে থাকতেছি তখন আমার পার্চেজের মানে কেনা প্রাইসটা দেখাচ্ছে, আর ইনভেন্টরিতে দেখাবে আপনার হচ্ছে বিক্রি প্রাইসটা। কিন্তু আমি তো পার্চেজ করলাম, কিন্তু এখানে আসলো না। তো তাহলে ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা আসলে কিছুই না, খুব সিম্পল একটা বিষয়। কারণ আপনি পার্চেজ করছেন, কিন্তু আপনি পার্চেজটাকে কনফার্ম করেননি, আপনি পার্চেজটাকে হচ্ছে রিসিভ করেননি। যদি আপনি পার্চেজ রিসিভ না করেন, তাহলে তো হবে না। এখন আপনি চাইলে এইখান থেকে, ধরেন আপনার সামহাউ আপনি হচ্ছে এখান থেকে গিয়ে এই ইডিটে গিয়ে আপনি অর্ডারটাকে রিসিভ করতে পারবেন, এই যে পেন্ডিং থেকে রিসিভ করতে পারবেন, এবং আপনাকে একটা নোট দিয়ে দিতে হবে আপনার প্রয়োজন। আপনি চাইলে এখান থেকে এটাকে ডিলিটও করে দিতে পারবেন। সো আমি ডিলিট করতেছি না, আপনি চেষ্টা করে দেখতে পারেন, ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি। আর আপনি চাইলে হচ্ছে যে আপনার অর্ডারটাও মোটামুটি দেখতে পারবেন। দেখেন আমার এখানে মোটামুটি এই নতুন আমি হচ্ছে যে 5টা দেখাচ্ছি, আর ব্ল্যাকের জন্য হচ্ছে যে আমার 10টা আছে আগে থেকে। এই যে ব্ল্যাকের এম, আর হচ্ছে যে রেড এর এম এ 5টা অ্যাড হয়েছে। সো আমি এটাকে একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমি জাস্ট এডিটে যাব। এডিটে গিয়ে যদি আমি রিসিভ দেই এবং বললাম যে প্রোডাক্ট কোয়ালিটি ইজ গুড, প্রোডাক্ট কোয়ালিটি বেস্ট, আমি জাস্ট একটা নোট নিয়ে রাখলাম, বা পেমেন্ট ডান, মানে আপনি নিয়ে রাখলেন যে পেমেন্ট হাফ পেমেন্ট ডান। আপনি যখন প্রোডাক্টটা নিতেছেন, মানে আপনার বোঝার জন্য, আপনার এমপ্লয়ি বা আপনার প্রতিষ্ঠানে আপনি কিভাবে নোটটা মেনটেন করবেন, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। সো হাফ পেমেন্ট ডান আপনি দিয়ে দিলেন। এখন দেখেন, এখন কিন্তু এই অর্ডার রিসিভ হয়ে যাওয়ার পর আপনি কিন্তু চাইলেও এখানে আর কোনো এডিট করতে পারবেন না। ঠিক আছে, আপনার ওল্ড স্টক, নিউ স্টক দেখাচ্ছে, সবকিছু দেখাচ্ছে। এখন আসেন যে আসলে আমার ইনভেন্টরিটা তাহলে কি হলো। আপনি যদি এখন ইনভেন্টরি লিস্টটাতে যদি যান, এটাকে একটু রিফ্রেশ দিলাম আমি, দেখেন আপনার রেড এম জামদানি শাড়ি 14টা হয়ে গেছে, এবং ব্ল্যাক এম জামদানি শাড়ি 10টা হয়ে গেছে। ক্লিয়ার? আপনার কিন্তু এখন ইনভেন্টরিতে প্রোডাক্টটা প্রপারলি আপডেট হয়ে গিয়েছে। আমাকে কি শোনা যাচ্ছে তো? সো এখন মনে করেন যে আপনি, এবং আপনার এই যে এখানেও কিন্তু টোটাল স্টকের নাম্বারটাও বেড়ে গেছে, মানে আপনার ইনভেন্টরিতে প্রোডাক্ট এখন আপডেট হয়ে গেছে। এবং আপনি এখন চাইলেও, সারাদিন চাইলেও পারচেজ থেকে, আমাদের মেকানিজমটা আমরা এটা অ্যালাউ করি না যে আপনি পারচেজ থেকে কোনো ডাটা হচ্ছে যে রিমুভ করতে পারবেন, মানে আপনার পারচেজ লিস্টটা থেকে যাবে। এবং আমরা কিন্তু এটা ইনশিওর করেছি, আপনি যখন পারচেজ করবেন, আপনি কিন্তু উইদাউট এনি ইনপুট আপনি কিন্তু কোনো কিছু পারচেজ করতে পারবেন না। আপনাকে একটা ভেরিয়েশন বা একটা প্রোডাক্টের ডিটেলস দিয়েই, মানে অ্যাটলিস্ট আপনি কিছু কিনেছেন সেটা দিয়েই আপনাকে পারচেজ করতে হবে। সো মোটামুটি এই জিনিসটা ধরলাম। এখন মনে করেন যে আপনার হয় অনেক সময় আমাদের টুকটাক কিছু ইস্যুস হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে যে ম্যানুয়ালি অনেক সময় হতে পারে
যে আপনাকে আপডেট করা লাগতেছে, বা আপনি হয়তো বা কোনো একটা জায়গা থেকে ম্যানুয়ালি সোর্স করছেন, আপনি ওইটাতে অনলাইনে আপনি আসলে সোর্স করেন নাই, বা ওইভাবে ইনভেন্টরি থেকে আপনি আপডেট করেন নাই, পারচেসটা ওইভাবে করতে পারেন না সময় বা কোনো কারণে, বাট আপনি হচ্ছে যে আরো 5টা প্রোডাক্ট কিনছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ম্যানুয়ালি ইনভেন্টরিকে আপডেট করে নিতে পারবেন। তো যদি বলি আমি যে আমার রেড লাল যে বেনারসিটা আছে, বা পিঙ্ক বা ধরেন অন্য একটা কালার স্কাই ব্লু এর যে বেনারসিটা আছে, সেটাকে আমি 5টা কিনছি, কিন্তু আমি সেটাকে আসলে 5 পেজ আমি দেখাইনি। তো আপনি চাইলে কিন্তু এখানে ম্যানুয়ালিও জিনিসটাকে আপডেট করে দিতে পারবেন। আপনি যখন হচ্ছে এখানে ওকে, নো চেঞ্জেস ডিটেক্টেড, ও এইটা খুব সম্ভবত একটু প্রবলেম হচ্ছে, আমি দাঁড়ান আরেকটু একটু দেখি। আচ্ছা, ওইটা একেবারে কোনো আপডেট নাই, সেই জন্য মেবি পাইনি। ওইটাও ডেফিনেটলি আমাদের ম্যানুয়ালিও আমি আপডেট করে নিতে পারছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার যদি ম্যানুয়ালি কোনো কিছু আপডেট করতে হয়, সেই জিনিসটাও আপনি চাইলে আপডেট করে নিতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি আমার ইনভেন্টরি নিয়ে আলোচনা, এবং ইনভেন্টরি নিয়ে মোটামুটি আমাদের সেশন, মানে আজকের আলোচনা মোটামুটি শেষ। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, আমরা হচ্ছে যে এখন কোশ্চেন আনসার সেশনে চলে যাব। আপনাদের কোনো কোয়েরি যদি থাকে, এবং ইনভেন্টরি নিয়ে যদি আরো কোনো কিছু বোঝার যদি, আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই এখন। আমি আরেকটু দেখাই নিই। এখন আপনি ধরেন আবারও এই জামদানি শাড়িতে আমরা আবারও আমাদের যে ওয়েবসাইট আছে সেটাতে ভিজিট করলাম, আমরা আমাদের জামদানি শাড়ি কিনবো। এখন দেখেন, আপনি যখন জামদানি শাড়িতে যাচ্ছেন, আপনি স্কাই ব্লুতে যাচ্ছেন, এই যে ধরেন আপনি ব্ল্যাকে যাচ্ছেন, ব্ল্যাকের প্রোডাক্ট আছে, এলে কিন্তু আপনাকে কোনো প্রোডাক্ট দেয়নি আমি, সো আউট অফ স্টক দেখাচ্ছে। সো আপনি চাইলে হচ্ছে এইভাবে আপনার প্রত্যেকটা জিনিস হচ্ছে যে চেক করতে পারবেন। সো এই হচ্ছে আমাদের মূল বিষয়। আপনি তারপরও আবারও বলতেছি যে আপনাদের যদি এর মধ্যে কোনো ইস্যু থাকে সেটা নিয়ে একটু কথা বলবেন, যে কোনো ইস্যু। এই যে এইখানে কিন্তু আমাদের স্টকটা আপডেট হয়েছে, এই যে 5টা স্কাই ব্লু 5টা চলে আসছে। এই কারণে হচ্ছে আমি যখন এখানে স্কাই ব্লু এ যাচ্ছি, তখন আমি 5টা প্রোডাক্ট অর্ডার দিতে পারছি, 5টার বেশি কিন্তু আমি এখানে কি করতে পারতেছি না, অ্যাড করতে পারতেছি না। এবং দেখেন আমাদের যে বাইনামের যে মেকানিজমটা আছে, অ্যাড টু কার্টে গিয়ে আপনি দেখেন এই ডাটাগুলো কিন্তু প্রপারলি আপডেট হইতেছে। সো এই হচ্ছে আর কি মূল বিষয়। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, এখন আমরা কোশ্চেন আনসার সেশনে চলে যাবো আজকে সেশন থেকে, বা অন্য কোনো কোয়েরিও যদি থাকে আপনাদের, সেটা আপনারা করতে পারবেন। জি, যে আপনাদের কারোর কোনো কোয়েরি আছে কি আজকে সেশন নিয়ে? আচ্ছা, আমরা বেশ, জি, কেউ কি কোনো কিছু বলবেন নাকি আমি আরো আরো কিছু বিষয় হচ্ছে যে কন্টিনিউ করবো? আমি জানি আপনাদের বেশ কিছু প্রশ্ন থাকার কথা, যেমন হচ্ছে যে অনেকেই প্রশ্ন করতে পারেন ইনভেন্টরি না থাকলে কি হবে। আমি জাস্ট হচ্ছে ইনভেন্টরির একটা পার্সপেক্টিভ থেকে বলেছি। আপনার বিজনেসের জন্য ইনভেন্টরি ম্যানেজমেন্টটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমি এখনো বলিনি, সেটা আপনাদের প্রশ্নের উপরই ডিপেন্ড করতেছে। যদি প্রশ্ন না করেন তাহলে আমি সেই সেকশনটা কন্টিনিউ করবো আর কি। আপনাদের কোনো প্রশ্ন আছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত তো না, এটা সহজে বুঝতে পারছি, কিন্তু পরবর্তী গুলো একটু। ওকে, তাহলে আপনাদের বেসিক কিছু প্রশ্ন থাকার কথা, যেমন হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট একটা র্যান্ডম এক্সাম্পল দিছি, যে আপনাদেরকে একটা ফার্মাসিউটিক্যালস এর একটা এক্সাম্পল দিছি, একদম রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিছি যে কেন এটা জরুরি। বাট আপনার বিজনেসের সাথে কেন এটা জরুরি সেই ব্যাপারগুলো নিয়ে খুব একটা মিনিট। আপনার বিজনেসের জন্য কেন ইনভেন্টরি ম্যানেজমেন্টটা জরুরি, মানে সেই ব্যাপারটা নিয়ে খুব বেশি হাইলাইটেড হয়নি আর কি, বা আপনার বিজনেস আসলে কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে ইনভেন্টরি ম্যানেজমেন্টটা। আমি একদম মানে শুরু করে বলি, যেহেতু আপনাদের প্রশ্ন নেই আমি আগে নিয়ে যাই প্রশ্নগুলো। আপনি বলতেই পারেন যে আসলে আমাদের এটা কেন লাগবে, এটা না হলেও তো চলে। হ্যাঁ, বিজনেস চলতেছে, সবকিছু চলতেছে, কিন্তু প্রবলেমটা হয় কোথায়? ধরেন আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম প্রোডাক্ট, এটা আমি নিজেও যখন কোনো একটা প্রোডাক্ট কিনি, যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে যেহেতু আমার ক্যাশ অন ডেলিভারি আছে,
ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমি চুজ করি। জাস্ট ইমাজিন করেন যে আপনারা লাস্ট যখন আপনারা নিজেরা কোনো অনলাইন থেকে প্রোডাক্ট কিনছেন, আপনারা কি পেইড প্রোডাক্ট কিনছেন বা এরকম, মানে কিনলেও কত কত কতটুকু আপনারা আসলে পেইড, মানে প্রিপেইড প্রোডাক্ট কিনেন? বেশিরভাগই ক্ষেত্রে কিন্তু আমরা কি করি হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারিটাই প্রিফার করি, যে আমি আসবে প্রোডাক্টটা আমি একটু ঘেটে দেখবো, আমি খুলে দেখবো যে আসলে প্রোডাক্ট আছে কিনা। এটা হওয়ার পিছনে রিজন আছে। আমাদের যখন হচ্ছে ক্যাশ অন ডেলিভারি মেকানিজমটা ছিল না, তখন হচ্ছে যে অনেকগুলা ট্রাস্ট ইস্যুস হয়েছে, যে প্রোডাক্ট দেওয়ার কথা সেই প্রোডাক্টটা আসে নাই। তো এইসব কারণে মূলত ক্যাশ অন ডেলিভারির আইডিয়াটা আসে। তো এখন মনে করেন যে আপনি আপনার এখানে ইনভেন্টরি ম্যানেজমেন্টটা আপনি প্রপারলি আপডেট করেননি, হ্যাঁ। তো কেউ একজন ইনভেন্টরি ম্যানেজমেন্টে যদি আপনি প্রপারলি আপডেট না করেন, তাহলে কি হবে? আপনি যদি প্রপারলি স্টক গুলো চেক না করেন, আমার এখানে আপনি যখন একটা প্রোডাক্ট এড করতেছেন, এটা কোয়ান্টিটি নির্দিষ্ট কোনো কোয়ান্টিটি নেই, আপনার যতগুলো ইচ্ছা আপনি অর্ডার দিতে পারলেন। এই যে আমি যখন এখন হচ্ছে যে অর্ডার বাড়াচ্ছি, আমাকে এই নোটিশটা দেখাবে না। তো এখন যদি এই নোটিশটা না দেখায়, কাস্টমার তো মনে করেন যে অর্ডার করে দিল, কিন্তু মাশাআল্লাহ প্রোডাক্ট তো আপনার হাতে নেই। এখন আপনি কাস্টমারকে কিভাবে প্রোডাক্ট দিবেন? সো কাস্টমার যখন প্রোডাক্ট একবার আপনাকে অর্ডার দিয়ে আপনি প্রোডাক্ট কোনো জায়গা থেকে সোর্সিংও করতে পারেন নাই, তাকে দিতে পারেন নাই, আপনার কাছে স্টকে প্রোডাক্ট নাই, এবং কাস্টমার কিন্তু সেই নোটিফিকেশনটা পায় নাই। যেমন আমি যদি স্কাই ব্লুর এম বা আমি যদি হচ্ছে এল এর কোনো প্রোডাক্ট কিনতে যাই, আমাকে আউট অফ স্টক দেখাচ্ছে, তখন আমি কি বলে নিই, বা আমি এখানে অর্ডারই করতে পারতেছি না, দেখেন একদম পুরোপুরি আমাকে ব্ল্যাঙ্ক করে দিচ্ছে, তাই না? তখন আমি, এবং দেখেন আমার হচ্ছে বাই নাও বাটনই, মানে এখানে বাই নাও বাটনটাই আমার হাইড হয়ে গেছে। আপনারা একটু ভালো করে দেখেন, যখন কাস্টমার হচ্ছে যে মানে কোন স্টক নাই, সেখানে আমার বাই নাও প্রোডাক্টটা গায়েব হয়ে যাচ্ছে এবং আমার মানে হিডেন হয়ে যাচ্ছে। আউট অফ স্টকটা হচ্ছে আমার, একটু দেখাই যে আর কেউ আছে কিনা লাইন। ওকে, একটু ভাই দেখেন যে ওই কেউ আসতেছে কিনা। হ্যাঁ ওকে, তো সেই ক্ষেত্রে দেখেন কাস্টমার কিন্তু হচ্ছে মানে অর্ডারই করার সুযোগ পাচ্ছে না। তাহলে দেখেন কাস্টমার জানতেছে যে ওকে ফাইন, এটা নাই, তাহলে আমাকে অন্য কিছু দেখতে হবে। এই জায়গাটা এনশিওর হয়ে যাচ্ছে, কাস্টমার আগেই জানতেছে এটা প্রোডাক্টটা নাই। আপনি যদি ইনভেন্টরি ম্যানেজমেন্টটা যদি আপনার সিস্টেমে যদি ইন্টিগ্রেট না করেন প্রপারলি, তাহলে কাস্টমার ইন থেকে আপনি এই প্রবলেম পাবেন। এর ফলে যেটা হবে যে আপনি আসলে প্রপারলি প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবেন না। প্রোডাক্ট ডেলিভারি না দিতে পারলে কি হবে? কাস্টমার হচ্ছে যে 2-3 দিন ওয়েট করবে বা আরো একটু ওয়েট করবে, না করে যদি সে না পায়, আপনাকে যদি রেসপন্স না পায়, আপনি হয়তো তাকে আপনার কাছে যেহেতু প্রোডাক্ট নেই, আপনি তো তাকে মিথ্যা আশ্বাস কতদিন দিবেন? তো সেই ক্ষেত্রে হচ্ছে যে কাস্টমার অন্য দিকে মুভ করবে, আপনারই কাস্টমার অন্যদিকে মুভ করবে। সো এই জিনিসটা সলভ করার জন্য হচ্ছে আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্টটা ডেফিনেটলি প্রপারলি আপনাকে বিজনেসের সাথে ইন্টিগ্রেট করা উচিত। যদিও অনেকেই আছে যারা আসলে এই বিষয়টা নিয়ে খুব বেশি কনসার্ন না, তবে আমরা চাই যে সামনে যে সময়টা আসবে আপনারা আপনাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টটা শুরু থেকেই প্রপারলি মেনটেন করবেন। দেন হচ্ছে কাস্টমার ট্রাস্ট ইস্যুস থাকে। আপনি যদি আপনার স্টকে নাই, মানে অনেক সময় ফেক প্রোডাক্ট থাকে, লেট ডেলিভারি হয়, আপনার স্টকে নাই কিন্তু ইনভেন্টরি আপডেটেড না, তখন কাস্টমার অর্ডার করে ফেললো, আপনি হয়তো বা ম্যানেজ করে 2-3 দিন পরে দিলেন, কিন্তু কাস্টমার যে টাইমে চাইছে সেই টাইমে তো আপনি দেন নাই। তো স্বাভাবিক ব্যাপার কাস্টমার মধ্যে ট্রাস্ট ইস্যু গ্রো করবে। তা আমি আরেকটু অন্যদিকে যাই। এই যে ধরেন মোটামুটি কাস্টমার ট্রাস্ট ইস্যুর বিষয়টা বুঝতে পারছেন, এটা হচ্ছে যে ওই কড ডিপেন্ডেন্সির সাথে অনেক, ক্যাশ অন ডেলিভারির সাথে অনেকটাই কানেক্টেড, অনেকটাই কভার হয়ে গেছে, এটা নিয়ে আলাদা করে কোনো কিছু বলতেছি না। ওভারসেলিং বা আন্ডারসেলিং এর একটা কনসেপ্ট আছে। এখন ধরেন ওভারসেলিং কনসেপ্টটা কি? আপনারা নিশ্চয়ই যারা ই কমার্স বিজনেস করবেন সবাই কোনো না কোনো একটা সময় গিয়ে অফার দিবেন, পূজার অফার দিবেন, ঈদের অফার দিবেন। দেন হচ্ছে বাংলাদেশে তো উৎসব আছে, যতগুলো উৎসব আছে সব উৎসবে মোটামুটি থাকে। দেন হচ্ছে যে আরো চিন্তা করলে বাইরের দেশগুলোতে ব্ল্যাক ফ্রাইডে চলে, দেন আমাদের হচ্ছে দারাজের 11/11 চলে। তো বেশ কিছু উপলক্ষ থাকে। বা ধরেন এই যে আমাদের কিছুদিন আগে হচ্ছে যে জুলাই আগস্ট নিয়ে একটা মুভমেন্ট গেল, তখন হচ্ছে অনেকে আপনারা একটা এটাকে কি বলে যে ডিসকাউন্ট রাখছেন বা বিভিন্ন কিছু রাখছেন। আপনি হয়তো বা একটা প্রোডাক্টের দাম হয়তো এই জামদানি শাড়িটা ধরেন এখানে 17,800 টাকা দেখাচ্ছে, আপনি হয়তো এটাকে 14,000 টাকায় সেল করে দিচ্ছেন বা 12,000 টাকায় সেল করে দিচ্ছেন, হ্যাঁ। যখন ধরেন একই জামদানি যেটা হচ্ছে যে 17,800 বা 20,000 টাকায় কিনতে হইতো, সেই জামদানি আমি যদি 12,000 টাকায় পাই বা 13,000 টাকায় পাই, তা আমি কি করবো? আমি চাইবো যে বেশি করে কিনতে। তখন হচ্ছে একটা মানে অর্ডারের লিস্টে একটা স্পাইক দেখা যায়, মানে অনেক বেশি অর্ডার আসে, হ্যাঁ, কোনো একটা অফার যখন আমরা কন্টিনিউ করি। সো এই যে অফার গুলা কন্টিনিউ করে হঠাৎ অর্ডার বেড়ে গেল, এখন হঠাৎ যখন অর্ডার বেড়ে গেল, আপনার তো ইনভেন্টরি নাই প্রপার, তখন কি হবে? আপনার তো কাছে স্টকে প্রোডাক্টই নেই, কিন্তু আপনার তো অর্ডার, মনে করেন যে স্টকে প্রোডাক্ট আছে 10টা, আপনার অর্ডার চলে আসছে হচ্ছে মনে করেন যে 50টা বা 100টা। আপনি 90টা সোর্সিং ওই ইমিডিয়েট টাইমের মধ্যে আসলে কতটুকু করবেন? এবং যখন কোনো একটা পারপাজে, ধরেন আমি ঈদের মধ্যে কোনো একটা অর্ডার দিচ্ছি, ডেফিনেটলি আমি প্রোডাক্টটা চাইবো ঈদের আগে। আপনি তো ওই সময় এই রাশ পিরিয়ডের মধ্যে আসলে কি প্রপারলি কি ব্যাপারগুলোকে ম্যানেজ করতে পারবেন? তো এই জায়গাগুলোকে
এই ওভারসেলিং, তখন ওভারসেলিংটা চলে আসে, ওভারসেলিং চলে আসলো, আপনার কাছে তো আসলে স্টকে কিছু থাকে না। তখন হচ্ছে যে কাস্টমারের সাথে একটা কাস্টমারকে মানে ডেলিভারি প্রপারলি দিতে পারবেন না, কাস্টমার আসলে আপনাকে পরবর্তীতে আবার অর্ডারও করবে না, যে অর্ডার দিলেও তো হচ্ছে পায় না। তো এই বিষয়গুলো আপনাকে সলভ করে দিবে আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমটা। দেন হচ্ছে ধরেন রিটার্ন এন্ড রিফান্ড প্রবলেমটা থাকে। আপনি কাস্টমার অনেক সময় হচ্ছে পে করে দেয় বা ম্যানুয়ালি অর্ডার ক্যান্সেল করতে হয়। আপনি যখন ম্যানুয়ালি অর্ডারটা ক্যান্সেল করে দিবেন, হ্যাঁ, আপনার ইনভেন্টরি যদি হচ্ছে যে প্রপার না থাকে, ম্যানুয়ালি অর্ডারটা ক্যান্সেল করে দিলেও যেটা হবে, আপনার ইনভেন্টরি থেকে আসলে প্রোডাক্টটা মানে অনেক সময় দেখা যায় আপনি ফেক অর্ডার থাকে বা বিভিন্ন কিছু থাকতে পারে যে আপনি কোনো একটা অর্ডার ক্যান্সেল করে দিতে চাচ্ছেন। তখন আপনার ইনভেন্টরিটা যদি প্রপার থাকে, প্রপারলি যদি আপনি ইনভেন্টরিটাকে ইউজ করেন, তখন সেটা আপনার ওই স্টক থেকে প্রোডাক্টটাকে অটোমেটিক্যালি মানে স্টকে প্রোডাক্টটাকে অটোমেটিক্যালি অ্যাড করে দিবে। মানে আপনার যে একটা অর্ডার হয়েছিল তখন হচ্ছে যে আপনি ধরেন আমাদের ট্রেন সিস্টেমের কথাটা বলি বা আমাদের সিস্টেমটাই বলি, যে এখানে হচ্ছে যে 4টা প্রোডাক্ট আছে। এখন ধরেন আমি হয়তো অর্ডার বেশি দিয়ে ফেলছি কোনো কারণে, আপনি ম্যানুয়ালি গিয়ে অ্যাডমিন প্যানেল থেকে হচ্ছে যে আমাকে অর্ডারটা, এই অর্ডার লিস্টটা চেক করে আপনি হচ্ছে যে আমাকে অর্ডারটা ক্যান্সেল করে দিলেন। হ্যাঁ, যদি হচ্ছে আপনি আমাকে ক্যান্সেল করে দেন, তাহলে কি হবে, আমি হচ্ছে যে এই অর্ডারটা আপনি স্বাভাবিকভাবে ক্যান্সেল করে দিতে পারবেন। তো ক্যান্সেল করে দিলে কি হবে, ওই যে ক্যান্সেল করে দিলেন সেই প্রোডাক্টটা আবার হচ্ছে যে আমার স্টকে চলে আসবে, তখন আমার স্টকে কোয়ান্টিটিটা বাড়বে। সো এইটা হচ্ছে একটা বিষয়। দেন হচ্ছে যে আমাদের আরো বেশ কিছু ব্যাপার হচ্ছে যে আমাদেরকে করবে। এখন ধরেন আপনারা বিজনেস শুরু করতেছেন, অনেকে আছেন বিজনেস শুরু করতেছেন এখানে, তারপর হচ্ছে অনেকে হচ্ছে মোটামুটি বিজনেস করতেছেন, বেশ ভালোভাবেই করতেছেন, তারপর আমাদের ইনকিউবেশন প্রোগ্রামের মাধ্যমে আসছেন। তবে একেবারে যারা ছোট উদ্যোক্তা, হ্যাঁ, ছোট উদ্যোক্তাদের দেখেন আপনি চাইলেও একটা ওয়্যার হাউস মেনটেন করতে পারতেছেন। আজকে ধরেন প্রাণ আরএফএল যেভাবে তাদের ওয়্যার হাউস মেনটেন করতে পারতেছে, আপনি সেভাবে পারবেন না। আজকে লার্জ ফার্মা যেভাবে তাদের ওয়্যার হাউস মেনটেন করতেছে, আপনি সেটা পারবেন না। মানে বড় কোম্পানিগুলো যেভাবে ম্যানেজ করে, আপনি বাই ডিফল্ট সেইভাবে জিনিসগুলোকে ম্যানেজ করতে পারবেন না। সো আপনার ওই ক্যাপাসিটি নেই। আবার অনেকেই আছে ধরেন কোন একটা সার্টেন একটা প্রোডাক্ট সোর্সিং থেকে আপনি প্রোডাক্ট নিতেছেন, প্রোডাক্ট নিচ্ছেন তার কাছ থেকে। তো আপনি যখন ধরেন ফর এক্সাম্পল আমার থেকে কোনো প্রোডাক্ট নিচ্ছেন, মানে আমি আপনার প্রোডাক্টটার মেন সোর্স করে দিচ্ছি। এখন ধরেন প্রোডাক্টটাই আমার কাছে নেই। এখন আপনার ইনভেন্টরিতেও আপনি যখন আপডেট করেন এই ডাটাগুলোতে, আপনার ইনভেন্টরিতে আপনি ওইরকম ভাবে কোনো কিছু দেখতে পারেন না। তখন স্বাভাবিকভাবে দেখেন যখন একটা ক্রাইসিস মোমেন্ট চলবে বা যখন অর্ডার চলে আসবে এবং আপনি এসে দেখলেন, এরকমটা হয় কিন্তু আমরা যখন বিজনেস কন্টিনিউ করতে চাই, তখন আপনি যে সোর্স থেকে প্রোডাক্ট নিয়েছেন সেই সোর্সের কাছে প্রোডাক্ট, তখন আপনি কি আপনার কাস্টমারকে প্রপারলি কি প্রোডাক্ট দিতে পারবেন? স্বাভাবিক ব্যাপার তাকে দিতে পারবেন। তো এই প্রবলেমটা হচ্ছে যে আমাদের বিশেষ করে যারা ক্ষুদ্র পরিসরে উদ্যোক্তা হিসেবে জার্নিটা শুরু করতেছে তাদের জন্য মানে এটা খুব প্রবলেম হয়। যে আমরা খুব রিসেন্টলি হচ্ছে আমাদের একজন ক্লায়েন্টের সাথে আমরা কথা বলতেছিলাম। সে জাস্ট হচ্ছে যে তার ইনভেন্টরিটা ম্যানেজ করে প্রপারলি, ইনভেন্টরিটা ম্যানেজ করে সে তার প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট নিয়ে আসে, 2টা 3টা 5টা করে প্রোডাক্ট নিয়ে আসে, তার প্রোডাক্ট সেল হয়ে যায়, সে আবার প্রোডাক্ট নিয়ে আসে। এখন ধরেন সে এই বিষয়টাকে ম্যানুয়ালিও করতে পারে চাইলে, বাট ম্যানুয়ালি করার চাইতে সে যদি আমাদেরকে অটোমেশনটা ইউজ করে, তখন তার জন্য ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাইতেছে না? তো এই ব্যাপারটাকে ইজি করার জন্য বিশেষ করে যারা ছোট পরিসরে জার্নিটা শুরু করতেছেন তাদের জন্য এই ব্যাপারটা খুব কার্যকরী আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট। দেন হচ্ছে আপনাদেরকে আরেকটু বলি, ফ্রড এন্ড ফেক অর্ডারের কনসেপ্টটা ডেফিনেটলি আপনারা জানেন। ধরেন এটা আপনার কম্পিটিটর হইতে পারে বা বিভিন্ন কারণে হইতে পারে হচ্ছে যে এই ফ্রড এন্ড ফেক অর্ডারের সাথে আমাদের আবার ব্লকিং সিস্টেমটা কানেক্টেড আছে। ব্লকিং সিস্টেমটা নিয়ে আমরা হচ্ছে যে আগামীকাল কথা বলবো। আজকে ওইটা নিয়ে কথা বললে আসলে একটু কমপ্লেক্স হয়ে যাবে বিষয়টা, আমরা ওইটা নিয়ে আগামীকাল কথা বলবো। সো অনেক সময় দেখা যায় ফ্রড অর্ডার এসে আপনার মানে স্টক পুরোটা খায় দিছে। যেমন ধরেন আমার এই বিজনেসটা আপনাদের কারোর একজন বিজনেস বা আপনারা কেউ মনে করলেন যে ওকে ফাইন, আপনি একদম অর্ডার করে একদম মনে করেন যে আমার স্টকটা দিলেন খায়। এখন মানে আমি জাস্ট এমনি বললাম আর কি। এখন অর্ডার আপনি কনফার্ম করে দিলেন, তো আপনি এখানে ডিটেলস গুলো দিলেন, দেওয়ার পরে হচ্ছে যে আপনি ধরেন অর্ডার গুলা কনফার্ম করে দিলেন। কনফার্ম করে দেওয়ার পরে এখন দেখেন আমি কিন্তু আমার কিন্তু অর্ডার কি হয়ে গেছে, এখান থেকে স্টক আউট হয়ে গেছে। দেখেন আমার এখানে কোনো স্টক নেই। আপনি জামদানি শাড়িতে যান, আমি যদি যাই এখানে, আমি সম্ভবত হচ্ছে স্কাই ব্লুটা সিলেক্ট করছিলাম, এই যে স্কাই ব্লু দেখেন আমার আউট অফ স্টক দেখাচ্ছে। আমার হয়তো আরেকটা ছিল, আমি হচ্ছে যে আর এটার কোয়ান্টিটিটা বাড়াইতে পারতেছি। এখন দেখেন সেম জিনিসটা এরকম হয়েছে যে একজন ফ্রড কাস্টমার এসে আপনার প্রোডাক্ট গুলাকে বা কেউ কম্পিটিশন থেকে বা বিভিন্ন কারণে এই জিনিসটা হতে পারে আপনার স্টকটাকে খালি করে দিল। ওই মুহূর্তে আপনার একজন রিয়েল কাস্টমার আপনার ওয়েবসাইটটা ভিজিট করতেছে, সে এসে কি দেখবে, আপনার তো প্রোডাক্ট নেই। তাহলে লস কোন দিকে হলো? একে তো আপনার ইনভেন্টরিটা প্রপারলি ওই ফেক অর্ডারের কারণে হচ্ছে যে আপনার
ফেস করলেন যে আপনার স্টক আউট হয়ে গেল এবং একই সাথে আপনি একজন রিয়েল কাস্টমার হারালেন। এই কনসেপ্টটা যখন আমরা বলি তখন সাধারণত আমরা ব্লকিংটা নিয়েও কথা বলি, মানে এটার সাথে ব্লকিংটা খুব ক্লোজলি কানেক্টেড, বাট ওইটা নিয়ে আগামীকাল কথা বলবো। আগামীকাল কথা বললে এই ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন আশা করি। সো এই জিনিসটাকেও আপনি হচ্ছে যে আপনি যদি ইনভেন্টরিটা ম্যানেজ করেন, আপনি ইনভেন্টরি ম্যানেজ করলে দেখতে পারবেন আপনি প্রপারলি যে আপনার আউট অফ স্টক হয়ে গেছে। আচ্ছা, আউট অফ স্টক হয়েছে কেন? তখন আপনি ভাবলেন যে ঠিক আছে, তাহলে আউট অফ স্টক হয়ে গেছে, আমি একটু মানে অর্ডার গুলো একটু চেক করি যে আসলে আমার অর্ডার গুলো কিরকম হয়েছে। হ্যাঁ, তখন আপনি গিয়ে দেখলেন যে আপনার এখানে এই কত 85,000 টাকার অর্ডার একজন করে রাখছে। তো আপনি চাইলে এই অর্ডারটাকে সুন্দর করে হচ্ছে ক্যান্সেল করে দিতে পারেন। তো আপনার যদি মনে হয় যে না, এটা আসলে এরকম না, আমি জাস্ট হচ্ছে ক্যান্সেল করে দিলাম, তো এটা কি হয়ে যাবে, আমার এখান থেকে সিস্টেম থেকে হচ্ছে যে ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক। এই যে আমি এখানে ক্যান্সেল করে দিলাম, আমি আর এটা হচ্ছে যে ওইভাবে আর পাবো না, সেভ হয়ে গেল। সো এই জিনিসটার জন্য আপনি হচ্ছে যে আমাদের ইনভেন্টরিটা নিতে পারেন। এবং ফাইনালি আপনাদেরকে অনেকগুলো মানে নেগেটিভ গ্রাউন্ড থেকে আসলে ইনভেন্টরিটার গুরুত্ব দেখালাম, একটা পজিটিভ গ্রাউন্ড থেকেও দেখাই। আপনি দেখেন আজকে এই ইনভেন্টরি থাকলে আসলে গুরুত্বটা কতটুকু। আপনি একদম আপনার বিজনেসটাকে ডাটা ড্রাইভেন বিজনেস বানাইতে পারবেন। মানে আপনি কন্টিনিউয়াসলি আপনার ইনভেন্টরি গুলো চেক করতেছেন, দেখতেছেন যে আচ্ছা এই প্রোডাক্টের চাহিদাটা বেশি মার্কেটে এখন। আচ্ছা ভালো, এই প্রোডাক্টের যদি চাহিদা হয়, যেমন ধরেন আমার এই যে আমি 4টা শাড়ি আপনার এখানে দিলাম, এই যে 4-5টা কালারের শাড়ি আছে, এর মধ্যে ধরেন আমার রেড জামদানিটা বেশি সেল হচ্ছে, তখন আপনি কি করবেন? আপনি একদম স্ট্র্যাটেজিক একটা ইস্যু নিতে পারেন। আপনি যখন প্রোডাক্ট কিনবেন, আচ্ছা রেড জামদানিটা বেশি সেল হচ্ছে এবং রেডের যে মানে একটু মানে এম সাইজের যে জামদানিটা আপনি নিয়ে আসতেছেন, মোটামুটি একটু হাইট কম যাদের, তাদের মধ্যে এই জিনিসটার জনপ্রিয়তাটা বেশি। একটা মিনিট একটু, আমু আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু শেষ যে দুঃখিত, আসলে একটু বাসা থেকে কল দিছিল। সো দেখেন, আপনি খুব স্বাভাবিকভাবে দেখতে পাইতেছেন যে আপনার রেড জামদানির জনপ্রিয়তাটা বেশি। রেড জামদানি এবং রেড জামদানির আরো একটা ভেরিয়েশন স্পেসিফিক হলো এম সাইজের যে জামদানিটা আছে সেটা বেশি চলতেছে। তো স্বাভাবিক ব্যাপার, আপনি যখন পরবর্তীতে কোনো প্রোডাক্ট কিনবেন আপনি তখন আপনার চাহিদাটা কোনটা বেশি দিবেন, আপনি প্রায়োরিটি কাকে বেশি দিবেন, রেড জামদানিটা কি প্রায়োরিটি দিবেন। তো এই যে বিষয়টা আপনি কিন্তু খুব সহজে আপনি ইনভেন্টরিতে দেখতে পাচ্ছেন, আপনার প্রতিনিয়ত ইনভেন্টরি ফাঁকা হয়ে যাচ্ছে রেড জামদানির জন্য। তাহলে আপনি রেড জামদানি কি আপনি আপনার সাপ্লায়ারকে একটু প্যারা দিবেন যে ভাই আমাকে রেড জামদানি লাগবে, আপনি সাপ্লায়ারকে আগে ইনফর্ম করতে পারবেন। তো যখন ক্রাইসিস মুভমেন্ট চলবে, যখন কোনো আপনি অফার চালাবেন বা যখন আপনি কোনো বিশেষ কোনো অকেশন থাকবে, তখন কিন্তু আপনি আপনার মতন করে প্রিপারেশনটা নিয়ে রাখতে পারবেন। সো এই জিনিসগুলোর জন্য ডাটা ড্রাইভেন আপনি বিজনেস স্ট্র্যাটেজি সাজাতে পারবেন। আপনি আপনার বিজনেসে একদম প্রোডাক্ট সিলেকশন থেকে শুরু করে সবকিছুতে হচ্ছে কোন প্রোডাক্টের মার্কেটের চাহিদা কিরকম, এগুলো আপনি খুব সহজে হচ্ছে চেক করে আপনি হচ্ছে যে আপনার মতন করে ডিসিশন গুলো নিতে পারবেন। সো এই হচ্ছে সুবিধা অসুবিধা, এর বাইরেও আরো অনেক বিষয় থাকতে পারে। আপনারা মানে আপনাদের দিক থেকেও আপনারা যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন বা আপনারা যদি এই গ্রাউন্ড গুলোতে যদি না বুঝে থাকেন, মোটামুটি ভাবে যা প্ল্যানিং ছিল আজকে মোটামুটি ভাবে শেষ। আমাদের যে ইনভেন্টরিটা কেন লাগবে সেটাও ক্লিয়ার করে দিলাম। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্লিজ প্রশ্নগুলা একে একে আপনারা করবেন। জি, আপনাদের কি কোনো প্রশ্ন আছে এখানে যারা আছেন? এই বিষয়টা নিয়ে নাই, তবে অন্য বিষয় নিয়ে আছে। জি ভাই, বলবেন, আপনি অন্য বিষয় নিয়ে প্রশ্ন থাকলেও বলবেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি তো ডিজিটাল প্রোডাক্ট সেল করি, এখন আমি চাচ্ছি যে ডিজিটাল প্রোডাক্ট অ্যাড করতে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে পিডিএফ ফাইল প্লাস ডক্স ফাইল গুলো কিন্তু পিডিএফ মানে আপলোড করতে পারতেছি না। আর এটা ছাড়া হচ্ছে কি এই যে পেমেন্ট অপশনে আমার 3টা অপশন দরকার হচ্ছে না। এক হচ্ছে কি জেলা, উপজেলা আর নির্দিষ্ট স্থান। যেহেতু আমি ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করি, আমার পেমেন্টটা সাথে সাথে হয়ে যাবে এবং আমি সাথে সাথে এই প্রোডাক্টটা দিতে পারবো। এটা আর কি, আমার জন্য যদি একটা ব্যবস্থা করা হয় আর কি। আচ্ছা ভাইয়া, একটু আমি আমার কথা শুনতে পাচ্ছেন তো? যেটা হচ্ছে যে আপনার প্রথম যে প্রবলেমটা হচ্ছে পিডিএফ ডক্স, আপনি এগুলো আপডেট করতে পারতেছেন না, তাই তো? জি জি। জি, এই প্রবলেমটা আপনি খুব দ্রুতই সমাধান পাবেন আশা করি, যে পিডিএফ ডক্স আপলোড করার যে ব্যাপারটা। সেকেন্ড যে প্রবলেমটা বলছেন চেকআউট পেজে হচ্ছে যে অ্যাড্রেস না রাখা, হ্যাঁ আমাদের এখানে হচ্ছে এই প্রবলেমটা একটু সলভ হইতে একটু সময় দিতে হবে আমাদেরকে। হ্যাঁ,
মানে আমাদের জি। তো কন্টিনিউয়াসলি কাজ চলতে থাকে। আপনার প্রবলেমটা হচ্ছে যে এর আগেও হচ্ছে আমরা টেলিগ্রাম গ্রুপ থেকেও নিয়ে কথা বলেছি, তারপর আবারও বলতেছি ভাই একটু সময় লাগবে এই প্রবলেমটা। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম যারা ক্লায়েন্ট, হ্যাঁ, তাদের হচ্ছে যে অ্যাড্রেসটা, মানে আমাদের কিন্তু ওই যে মানে অ্যাড্রেসটা আমরা বাই ডিফল্ট রাখি, তো ওই জিনিসটাকে একটু রিমুভ করতে হবে বা ওই জিনিসটাকে আরেকটু ফ্লেক্সিবল করতে হবে। ফ্লেক্সিবল করলে দেখেন, ফ্লেক্সিবল করলে ম্যাক্সিমাম ক্লায়েন্ট যখন ওইভাবে জিনিসটাকে ইউজ করে, ফ্লেক্সিবল করলে কেউ যদি ওইটাকে মিস করে ফেলে, তখন ওইটার মানে ওইটাকে একটু ম্যানেজ করার জন্য কি করতে হবে সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে আপনাকে মানে আমরা চেষ্টা করবো দ্রুতই দেওয়ার জন্য, তবে একটু সময় দিতে হবে আমাদেরকে। ঠিক আছে ভাইয়া? জি ভাই, কিন্তু আমাদের তো পুরো টিমটা আমরা বসে আছি। আমরা আগে একটা ওয়েবসাইট ছিল, জি জি জি। আমরা ওটা দিয়ে কাজ করতাম, কিন্তু আমরা আপনাদের স্টোরেক্সে ওটা কিন্তু ভেঙে এখানে আসছে। আমাদের ওই ওয়েবসাইটটা পুরো ভেঙে ফেলছি। আমরা ডোমেইন নাম কানেক্ট করে আপনাদেরকে দিছি আর কি, ডিসকানেক্ট করে আপনাদের এখানে। আমি আমি এটাকে ভাই প্রায়োরিটি দিচ্ছি, তবে একটু বললাম যে ভাই মানে আমাদের চেকআউট পেজে যখন আমরা মানে চেকআউট পেজ সবকিছুর সাথে কানেক্টেড, মানে আপনি চেকআউট পেজের সবচেয়ে কমপ্লেক্স মেকানিজম কাজ করে, আমি যতটুকু মানে এতদিনের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। তো সেই জায়গায় একটু যে কোনো কিছু চেঞ্জ করার আগে মানে এক্সিস্টিং ক্লায়েন্টরা হচ্ছে যে জিনিসটাতে কোন কোন জায়গায় সাফার করতে পারে, বা আমরা একদম শুধুমাত্র ডিজিটাল প্রোডাক্টের জন্য আলাদা কোনো চেকআউট কিছু করতে পারি কিনা, এটাও একটু আমাদেরকে একটু চেক করতে হবে। একই সাথে আমরা খুব দ্রুত এটাকে সমাধান করার চেষ্টা করবো। আর আচ্ছা ভাইয়া, এগুলা তো হতে হয়তো সময় লাগতে পারে, যদি এর ফাঁকে আরো কয়েক কিছু ভিডিও দেওয়া হতো। যে জিহাদ ভাই তো শুধুমাত্র একটা অ্যাড এর ভিডিও দিয়েছিল, যে অ্যাড রান করার জন্য $20 দিয়ে, কিন্তু বিশেষ করে ওই অ্যাডটাতে এত বেশি সেল আসবে না। তো আমি স্যালাড। চাচ্ছি যে যদি আরো কয়েকটা ভিডিও দেওয়া হয়, তাহলে আমরা এর ফাঁকে আরো ভিডিও গুলো দেখে আরো একটু কিন্তু মানে এক্সপার্ট হওয়ার সুযোগ আছে, যখন আপনাদের সাইডেও কাজ চলতেছে। জি জি জি। জি ভাই, আমি এদের আরো কিছু ভিডিও খুব দ্রুত যাতে হচ্ছে যে দেওয়া যায় সেটা নিয়েও কথা বলবো। জি, আমার প্রশ্ন এতটুকুই। জি ভাই। আর কারোর কোনো প্রশ্ন আছে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন আজকে। কারোর হ্যান্ড, ও, মেহেদী হাসান ভাই, আপনি প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া শুনতে পাচ্ছি, আপনি বলুন প্লিজ। জি, আমি একটু জানতে চাচ্ছিলাম যে ওই যে মেটা পিক্সেল প্লাগইনটা যেটা সেটআপ করার পরে আমার অ্যাড টু কার্ট এটা হলুদ চিহ্ন হয়ে আছে। হ্যাঁ, এটা কি আমারটা কি সেটআপ হইছে বা না হইছে এটা আমি একটু বুঝতেছি না, কনফিউজ। আসলে ভাইয়া আপনার এটা একটু চেক করে দেখতে হবে যে প্রপারলি আপনার সবকিছু সেট আপ হয়েছে কিনা। তো আপনি আমাকে একটু ইনবক্স করবেন, আমি একটা অ্যাপস এর লিংক দিচ্ছি, তাহলে আমার সাথে হচ্ছে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনি জয়েন হবেন। ও, আমি এটা ইসে দিছি আপনাদের টেলিগ্রামে ইসে দিছি, এটা কেউ রেসপন্সই করে না, বা এর আগে হ্যাঁ, কয়েকটা রিপ্লাই স্ক্রিনশট। দেওয়া হয়েছে, দেখেন আপনার ওখানে রিপ্লাই দেওয়া আছে। আপনার যে কোশ্চেনটা করছেন আপনার রিপ্লাই ওখানে দেওয়া আছে, সমস্যা নাই। আচ্ছা, আপনার যে হলুদ চিহ্ন চলে আসছে বা একটা ওয়ার্নিং ওখানে দেখাচ্ছে, আপনি রিলোড দিলে কি ওইটা থাকতেছে একটু চেক করবেন ভাইয়া। ও, এটা রিলোড দেওয়া হয় নাই, এটা দেখতে হবে। ঠিক আছে, আর ফেসবুক অ্যাড সম্পর্কে আর একটু কয়েকটা ভিডিও দিলে ভালো হয়। হ্যাঁ, জি জি, এটা আপনারা নেক্সট ক্লাসেই পাবেন ভাইয়া, আপনাদের জি সরাসরি দেখানো হবে, সমস্যা নাই। তো এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসের জন্য রেখে দিয়েছি বা সেশনের জন্য। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। মেহেদী ভাই, আপনি একটু মানে আমাদের এই সেশন চলাকালীন সময় একটু রিফ্রেশ দিয়ে দেখবেন, মানে আপনি যেহেতু প্রবলেমটা ফেস করতেছেন ওটা যদি সলভ হয়ে যায় আপনি একটু লাইভে জানাই দিবেন। হ্যাঁ, মানে আপনি একটু জাস্ট রিফ্রেশ দিয়ে একটু চেক করে জানাবেন। জি, আমি বাইরে আছি তো, মোবাইলে আমি অ্যাক্সেস করতেছি। হ্যাঁ, জি ভাই। জি, আসসালামু আলাইকুম। ভাইয়া ইলেকট্রো বাজার ভাই, আপনি আহ, আপনার নামটা বলছিলেন সকালবেলা সেশনে, আমি সরি, আমি আসলে আবারও ভুলে গেছি। ভাইয়া আপনার কোনো কোয়েরি থাকলে আপনি হ্যান্ড রেজ করেছেন। ইলেকট্রো বাজার থেকে যিনি কথা বলছেন প্লিজ হ্যান্ড রেজ করেছেন, আপনার যদি কোনো কোয়েরি থাকে আপনি কোয়েরিটা করতে পারেন এখানে। জি ভাই, আমি হচ্ছে কি স্ক্রিন শেয়ার করতেছি একটা সমস্যা। সমস্যা বলতে আমার এমপ্লয়ের জায়গার মধ্যে কি একটা জানি নাম দেখাই, সেটা আমার কাছে নাই। আমি দেখতেছি সেটা দেখা আপনি যায়। একটু স্ক্রিনটা শেয়ার দেন, আমি দেখতেছি আমরা। আচ্ছা, এখানে হচ্ছে আমি এখানে যখন অর্ডার লগের মধ্যে যাচ্ছি, আমি দেখাই এখান থেকে অর্ডার লগে যাওয়ার পরে, এই যে অর্ডার লগ, তো এখানে
ইউসুফ আলী নামে একজনকে দেখাইতে, আসলে আমি প্রথম দিক দিয়ে ভাবছি এটা কাস্টমার, তারপর দেখি যে প্রায় অর্ডারের মধ্যে এই নামটা আসে। মানে এখানেও ইউসুফ আলী আছে, তারপর আরেকটা দেখাই। ভাইয়া আপনি হচ্ছে যে একটু আপনার ইয়াতে যান, একটু ম্যানেজ সাইটে যান। আপনি ম্যানেজ সাইট না, সরি, আপনি একটু এমপ্লয়ি সেকশনটাতে যান, এই যে স্টাফ যে সেকশনটা আছে, হ্যাঁ, ওইটাতে একটু যান। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, বলতেছি। এমপ্লয়ি লিস্টে যাবো। যে এমপ্লয়ি লিস্টটাতে একটু যান ভাইয়া। আচ্ছা, এই এমপ্লয়ি লিস্টে আসছে। আহ, এখানে একটা রয়েছে রোমান নাম। জি জি জি। আপনি একটু আপনার যে ক্রেডেনশিয়ালস গুলো আছে যেহেতু এখানে নাই, আচ্ছা আপনার আপনার ওকে, আপনি একটু আপনার ক্রেডেনশিয়ালস গুলো একটু দিয়েন, হ্যাঁ, মানে আপনার যে প্রবলেমটা সেটা আরেকটু হচ্ছে যে স্ক্রিন রেকর্ড করে দিয়ে দিন, তাহলে আরেকটু বেটার হবে। আমি তারপর নোট করে নিচ্ছি, তারপর সরাসরি আপনার স্ক্রিন রেকর্ড প্লাস হচ্ছে প্রবলেমটা একটু দিলে ভালো হয়। আপনার হচ্ছে যে রোমান নামে একজন এমপ্লয়ি থাকলেও আপনার ইউসুফ আলীকে দেখাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ইউসুফ আলী। আমি প্রথম দিক দিয়ে ওইটা ভাবছি কোনো কাস্টমার সম্ভবত, মানে আমি একটা অর্ডার ম্যানেজ করতে গেছি, তখন দেখি যে ওইখানে লেখা হচ্ছে ইউসুফ আলী, তো ভাবছি মনে হয় কাস্টমার নাম চেঞ্জ করছে, আরেকটা অর্ডার করছে। তখন আবার দ্বিতীয় সেই জায়গায় এটা মানে এখানে নাই। তো যে অর্ডার গুলো আমি কনফার্ম করি না, সেই আপনি অর্ডার আবার গুলো। আবার আপনি একটু আবারও জানতো ভাইয়া, মানে অর্ডার গুলা এখানে আবার একটু দেখান তো, ইউসুফ আলী কোথায় পাচ্ছে একটু দেখি, মানে আমার এখানে রুমানি দেখলাম তো, তো সেই ক্ষেত্রে হচ্ছে আবার একটু দেখান। আচ্ছা, আমি এইটাতে দেখাই, এই যে লগ। এই যে এখানে দেখেন সবগুলো রোমান দেখাচ্ছে, হ্যাঁ। জান, এই যে ইউসুফ আলী তো আপডেটেড বাই ইউসুফ আলী, হ্যাঁ, এখানে শেখ কাইম রনি, এটা হচ্ছে না হ্যাঁ আপনি আপডেটেড বাই হ্যাঁ। ইউসুফ আলী। আচ্ছা আপনি একটু ইয়াতে যান ভাইয়া, ওই কি বলে এটাকে, আপনি নিউ অর্ডারস এ যান, আপনি এখানে এটা ক্রস করেন, নিউ অর্ডারস এ যান, মানে এই অর্ডারটাতে যান আর কি, মানে এই অর্ডারটা সিলেক্ট করেন, মানে যে অর্ডারটাতে ইউসুফ আলী আসছে সেটাতে একটু সিলেক্ট করেন। আচ্ছা আচ্ছা, যে অর্ডারটা ইউসুফ আলী এসেছে সেটা দিয়েছি। আর সেটা একটু সিলেক্ট করেন আর কি, হ্যাঁ। আচ্ছা, আমার নেটওয়ার্ক একটু স্লো হয়ে গেছে। আচ্ছা আপনি যে অল এমপ্লয়ি সেকশনটাতে জানতো ভাইয়া, অল এমপ্লয়িতে আসলে কাদেরকে দেখাচ্ছে সেটাও আমরা একটু দেখি। জি, অল এমপ্লয়িতে যান, অল হ্যাঁ, এমপ্লয়িতে এটা ইউসুফ আলী নাই। ওকে, কথা বলছেন? মানে এখানে লক 3 যেটা থাকে, যে লক 3 সেটার মধ্যে আপনার ইউসুফ আলী আসে, বাকি যেটার মধ্যে 2 থাকে সেটার মধ্যে আমার দুইটা নাম থাকতেছে। জি জি জি। আর আপনার মানে অন্য কোনো অর্ডারে কি এটা ফেস করছেন কিনা? হ্যাঁ, আরো অর্ডারের মধ্যে এটা আছে। তখন মানে কিছুক্ষণ আগে এটা মাথায় আসছে, তো ইউসুফ আলীটা কে আসলে, সেটা আমি আচ্ছা আমরা এটা দেখবো, এটা এরকমটা হওয়ার কথা না, তারপরে কোনো কারণে হয়তোবা যদি কোনো কিছু থেকে যায়, আপনি স্টাফ সেকশনটাতে আবারও একটু জানতো, আমি আরেকটু বিষয় একটু দেখি। আচ্ছা, স্টাফ স্টাফ সেকশন, সেকশনটাতে যান, অল এমপ্লয়ি এমপ্লয়ি। লিস্টে যান, এমপ্লয়ি রিপোর্টসে যান, এমপ্লয়ি রিপোর্টস, আচ্ছা আচ্ছা আচ্ছা, এমপ্লয়ি। এমপ্লয়ি রিপোর্টস। ওকে, এখানেও নাই আসলে দেখতে আপনি। ওকে ভাইয়া, ঠিক আছে ভাই, আমরা এটা এটা হচ্ছে যে দেখবো, এটা হলে তো মুশকিল, ইউসুফ আলী আসলে কোথেকে আসলো সেটা একটু চেক করতে হবে। আচ্ছা আচ্ছা তবে ভাই আপনার যতগুলো অর্ডারে এরকম ইউসুফ আলী আসছে, আপনি একটু কাইন্ডলি মানে সেই অর্ডার গুলো একটু স্ক্রিনশট নিয়ে দিয়ে দিয়েন, হ্যাঁ, মানে আচ্ছা, আপনি ঠিক আছে। বলছেন মাল্টিপল অর্ডারে আসছে, সেটা আমরা একটু চেক করে দেখবো আর কি। আপনি আপনার আচ্ছা ক্রেডেনশিয়ালসটা হচ্ছে রিফাত ভাইকে একটু দিয়ে রাখেন, তাহলে আচ্ছা, ঠিক আছে। জি ভাই। আর কারোর কোনো প্রশ্ন আছে এখানে? আমাদের কারোর হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি না। আর কারোর কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে কিনা? আচ্ছা ভাইয়া, এই ভিডিওগুলো কি আপনারা কি ইসে দেন না, গ্রুপে দিয়ে দেন কিনা? হ্যাঁ, ভিডিওগুলো আমরা ইউটিউবে আপলোড করে দেই, বাট আমাদের হচ্ছে যে লাস্ট দুটো সেশনের ভিডিও, মানে একটা সেশনের ভিডিও আপলোড করা হয়েছে কিন্তু এটা প্রাইভেট হয়ে গেছে, মানে ওই জিনিসটাকে ঠিক করে আপনি হচ্ছে যে কালকের মধ্যে সবগুলো ভিডিও পেয়ে যাবেন, মানে এই ক্লাসগুলোর ভিডিও পেয়ে যাবেন।
একটু দিতেন কাইন্ডলি একটু ভালো হতো। জি জি ভাইয়া, অবশ্যই মানে খুব দ্রুত এটা দিয়ে দিব ভাইয়া, মানে আমরা দ্রুতই দিয়ে দিব আর কি, মানে ওইটা আপডেট করা হয়নি, ওইটা করলেই হয়ে যাবে ভাইয়া। জি, আর কারো কোনো প্রশ্ন আছে আজকের সেশন থেকে? সো আশা করি আর কারো কোনো প্রশ্ন নেই, থাকলে কথা বলতেন, এটা ওপেন স্পেস, এখানে আপনারা সবাই কথা বলতে পারতেন। তো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে যে আমরা আজকের মতন সেশনটা এখানেই ক্লোজ করি। ধন্যবাদ সবাইকে আজকের সেশনে, সবাই যারা জয়েন করেছেন। আশা করি আমাদের এই পার্টিসিপেশন সংখ্যাটা আরো বাড়বে। আমাদের আপনারা যখন, আপনাদেরকে আবারও একটু বলে রাখি, আমরা প্রত্যেকটা সেশনে এটা বলতেছি, প্রবলেমগুলা মানে আসলে কারণ আমরা সিরিয়ালি প্রবলেমগুলো সলভ করে যাই, হ্যাঁ। তো প্রবলেমগুলো আসলে একটু মানে সবাইকে একটু সহনশীল বা লঘু কিছু, আচ্ছা, সবাইকে একটু সহনশীল হইতে হবে আর কি, যে আমাদেরকে একটু ওয়েট করতে হবে, ওয়েট করার মেন্টালিটি রাখতে হবে। আমাদের একটু পর্যায়ক্রমিক ভাবেই সবগুলো বিষয় সমাধান করবে। আপনাদের কোনো একটা সিঙ্গেল ইস্যুকেও যে আমরা কম প্রায়োরিটি দিচ্ছি এমন না ব্যাপারটা, আমরা আমাদের মতন করে চেষ্টা করে যাচ্ছি। তো টুকটাক ইস্যু যেগুলো আছে একটু আপনারা ধৈর্য ধরবেন, এবং ধৈর্য ধরলে খুব দ্রুততার সাথে আমরা চেষ্টা করবো সমাধান করে দেওয়ার জন্য। এবং আপনারা যখন প্রবলেমগুলো দিবেন, আবারও বলতেছি যে আপনারা চাইলে হচ্ছে স্ক্রিনশট বা একটা লুম রেকর্ডিং করে দিতে পারেন, মানে স্ক্রিন রেকর্ডিং করে দিতে পারেন, এবং প্রবলেমটাকে একটা সেন্টেন্সে দিবেন, মানে মাল্টিপল লাইন যাতে প্রবলেমে না থাকে। যখন মাল্টিপল লাইনে কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমটা আসলে মিসিং হয়ে যায়, মানে একজনের কনভারসেশনের মধ্যে আরেকজনের কনভারসেশন চলে আসে। তো প্রবলেম যারা ফেস করতেছে কন্টিনিউয়াসলি, তো আমাদের টেলিগ্রাম গ্রুপে একটার পর একটা প্রবলেম আসতেছে, মানে যারা প্রবলেম টুকটাক প্রবলেম ফেস করতেছে তারাও জানাচ্ছে। তো সেই জায়গায় মাল্টিপল লাইনটা আপনারা একটু অ্যাভয়েড করবেন, তাহলে একটু দ্রুত সার্ভিসটা পাবেন আর। সেক্ষেত্রে হচ্ছে মিনহাস ভাই, আপনি বলছেন যে লোগো নিয়ে কিছু বলবেন, মানে লোগো নিয়ে আসলে কি বলবো? ওকে, মিনহাস ভাই। এখানে ওই লোগোটা আপলোড হচ্ছে না, যদিও আমি রিফাত ভাইয়ের সাথে কথা বলছিলাম, এখন ওনাকে আইডিয়া আর ইয়াটা দিছিলাম আর কি, এখনো যদি উনি দেখে নাই আর কি। আচ্ছা, উনি তাহলে দেখবে এটা, আমাদের লোগোর যে প্রবলেম গুলো ছিল সেটা সলভ করা হয়ে গেছে। তারপরে হচ্ছে যে আপনি যেহেতু জানাইছেন মিনহাস ভাই, তাই না, আমি এটাকে নোট ডাউন করে নিচ্ছি যে রিফাত ভাই এটাকে দেখবে না। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, আরেকজন ভাই হচ্ছে যে একটু বলছেন, আমাদের একটা যে মাইলস্টোন নেম ইজ happyhourbd.com, there were some problems and I informed many times but still there is no solution, hope it will be solved very soon. লিটন ভাই, আপনার মানে প্রবলেম গুলো নিয়ে কি আমরা কথা বলছি অলরেডি? লিটন ভাই প্রবলেম গুলো নিয়ে, হ্যাঁ ভাই, আচ্ছা, আশা করি আপনি বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। তারপরে কি আরো কি কোনো বিষয় অ্যাড করার আছে নাকি আমরা মিস করে গেছি? লিটন ভাই, আপনি যদি থাকেন প্লিজ আবারও, মানে আমরা মিটিং ক্লোজ করে দিব আপনার শেষে। খুব সম্ভবত লিটন ভাই নাই এখানে, আমি এটাকে স্ক্রিনশট রেখে দিচ্ছি। ঠিক, তো আশা করি আপনাদের আর কোনো কনফিউশন নাই, আমরা হচ্ছে বা কোনো কোশ্চেন নেই এই মুহূর্তে। আমরা আজকের মতন সেশনটা শেষ করতেছি। সবারই জার্নিটা সুন্দর হোক, আমাদের সাথে আমাদের জার্নিও সুন্দর হোক, আপনাদের জার্নিও সুন্দর হোক। সবাই সবার জন্য দোয়া করি, এবং একই সাথে আমরা যাতে হচ্ছে যে একই সাথে গ্রো করতে পারি, সেই শুভকামনা রেখে। ভাই একটা প্রশ্ন। জি জি প্লিজ। ওই আমি যদি একাধিক প্রোডাক্ট ইউজ করি, সেল করি, সেক্ষেত্রে কি একাধিক পিক্সেল করা লাগবে নাকি একটা পিক্সেলে? আসলে ভাই পিক্সেলের ব্যাপারটা হয়েছে কি, আপনি যদি 100 প্রোডাক্টও সেল করেন, আপনার জাস্ট একটা অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সেল করতে পারবেন, জাস্ট একটা পিক্সেলের মাধ্যমে ডেটাগুলো পেতে পারেন। হ্যাঁ, তো আপনার আলাদা আলাদা আচ্ছা। পিক্সেলের কোনো দরকার নাই, যেহেতু আপনার প্রোডাক্টের লিঙ্কটা তো আলাদাই হচ্ছে, তো আপনার ওই লিঙ্কে কয়টার পারচেজ বা কয়টা লিঙ্ক ক্লিক হচ্ছে সেটা আপনি আলাদাভাবেই অ্যাড পারচেজে পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আলাদা কোনো পিক্সেলের দরকার নাই ভাইয়া। আচ্ছা, আমি হচ্ছে এই প্রশ্নটার জন্যই নতুন একটা প্রোডাক্টের অ্যাড চালু করতেছি না। আপনি এখন অ্যাড রান করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা। আশা করি সবার, জি জি আশা করি, ওকে, আশা করি মোটামুটি সবারই মিল করেন। আশা করি সবার প্রবলেমই মোটামুটি আজকে হয়ে গেছে। আমরা কালকে আবারও 10টা বা 10টা 10-এর মধ্যে আবারও একটা সেশন সকালে রান করব। এবং আপনাদেরকে একটা বলে রাখি, কালকে রাতে হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ, মানে আপনি একটা এক্সিস্টিং আমাদের সিস্টেমে থাকা টেমপ্লেট গুলা থেকে একটা ল্যান্ডিং পেজ হচ্ছে যে আপনি কিভাবে ইউটিলাইজ করে নতুন আপনার
জন্য ল্যান্ডিং পেজ রেডি করবেন, সেই বিষয়টা নিয়ে আমরা কালকে রাতে আলোচনা করব। আপনাদের সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কালকে সকালের সেশনে যদি কোনো প্রবলেম থাকে সেই সেশনে আবারও জয়েন করুন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।